তাহলে স্ক্রিন শেয়ার অপশন কি অফ করা? না, স্ক্রিন শেয়ার তো আছে, প্রেজেন্ট নাও দেন। হ্যাঁ দিতে, এই এখন আসছে, আমি হলো দেখেন নিলাম। তোমাদের জন্য কি দিচ্ছে? এটা পরে দেখাইতে যাচ্ছে রেজিস্ট্রেশন কাজ। শেয়ার কি দিছেন? শেয়ার তো এখনো শো করতেছে না। শেয়ার তো দিচ্ছি, একটু হয়নি। না, এখনো তো আসে নাই, লেখা আসছে আপনার প্রেজেন্টেশন, কিন্তু হ্যাঁ আসতেছে মাত্র। এই যে এটা হ্যাঁ সাই করলাম আরেকটা, ওই যে বুট স্ট্র্যাপ দিয়ে দেখে দেখে একটা ডিজাইন করছিলাম। ওইটা একটু দেখাই। দেখান। এই যে এইটা স্যার পুরো একটা রেসপন্সিভ করে করছি, প্রথম একবার দেখে নিচ্ছিলাম, পরের বার না দেখে হয়ে গেছে। আপনি তো একটা কইরেই ফেলেছেন, আমি তো আজকে আরো একটা রেসপন্সিভ হয়েছে মোটামুটি পুরাটাই। ওই আমি সাথে আরেকটা এই ভিডিও দেখছিলাম, তো যে ইয়াহু বাবা একটা চ্যানেল, ওইখানে প্রায় 25টা ভিডিও বুট স্ট্র্যাপে দেখে দিচ্ছি। যাক, তা আপনি তো চেষ্টা করতেছেন। হ্যাঁ, এরকমই আপনার যা, আমি তো জাস্ট রাস্তা দেখাবো, আপনারাও নিজেরা ট্রাই করবেন, কারণ এই টিউটোরিয়াল দেখতে হবে, অন্যান্য একটা দুইটা না, অনেকগুলো টিউটোরিয়াল দেখা লাগে, কারণ সবার টিউটোরিয়াল তো আর এক থাকে না, কারো টিউটোরিয়াল সবগুলা যেই ক্লাসগুলো আছে একটা করে আলাদা কইরা দেখাইছে। যাই হোক, ট্রাই করেন, সমস্যা নাই, ট্রাই করলে শিখবেন। তো আপনি তো মোটামুটি আগায় আছেন, অনেকে তো নতুন, তো তাদের জন্য আজকে আমি এরকমই একটা টেমপ্লেটের কিভাবে কি স্টার্ট করতে হয়, একটা টেমপ্লেট কিভাবে স্টার্ট করে কাজ শুরু করতে হয়, ওই কাজগুলাই দেখাবো প্র্যাকটিক্যালি। তো আমরা মনে করেন একটা নতুন প্রজেক্ট স্টার্ট করব, তো একটা প্রজেক্ট স্টার্ট করলে কিভাবে কি শুরু করতে হয়, তো একটা প্রজেক্ট আমরা যখন স্টার্ট করব তখন প্রজেক্টের একটা আলাদা ফোল্ডার বানায় নিব, যেমন এটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট নাম দিলাম। এরকম একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে এর ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় যাবতীয় ফাইল সবকিছু এই জায়গাতে রাখবো। যেমন এরকম আমি স্টার্ট করছিলাম, এটা একটা প্রজেক্ট আপনাদের জন্য স্টার্ট করছিলাম, তো এটাকেই আমি কিভাবে করছি সেটা ভাঙায় ভাঙায় দেখাবো। তো আমরা সিএসএস এর যে ফাইল, সেটার জন্য এরকম একটা সিএসএস ফোল্ডার রাখবো। তারপর আমাদের প্রজেক্টের যত ইমেজ আছে সেই ইমেজগুলো আমরা এক জায়গায় রাখবো, যাতে আমাদের পাথ করতে সুবিধা হয়।
আর মনে করেন আমরা এই জায়গায় আমাদের ইন্ডেক্স ফাইলটা এখান থেকে শুরু করব। তো কোড এডিটরে যাই, আমরা আরেকটা প্রজেক্ট ওপেন করি। আমাদের প্রজেক্ট ফোল্ডার কি ছিল? বুটস্ট্র্যাপ টেমপ্লেট। তো আমরা আমাদের স্ট্রাকচারটা নেই, সেভ করতে হবে, সেভ না করা বুটস্ট্র্যাপ টেমপ্লেট। এটা আমরা কি দিব? যে কোনো ফাইল। এটা আমাদের মূল ইন্ডেক্স ফাইল, মানে মেইন HTML পেজ। তো মেইন HTML পেজ যেটা থাকবে সেটার নাম আমরা এরকম index.html দিব। তারপরে আমরা আমাদের স্ট্রাকচারটা বসাই, এটা নাম দেই, একটা টাইটেল দিলাম যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট। আর আমরা CSS ফোল্ডারের ভিতরে আমরা আমাদের যে মেইন CSS, সেই CSSটা রাখবো এই মেইন CSS ফোল্ডারের ভিতরে। তো আমরা CSS ফোল্ডারটা ক্লিক করে CSS ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে নিউ ফাইল দিব এবং এটা একটা CSS ফাইল নামে সেভ করব। তো কি দিব? এটা কন্ট্রোল সেভ, এটা হচ্ছে style.css। তো এই নামে আমরা আমাদের একটা ফাইল রাখলাম। তো এই ফাইলটা আমরা প্রথমে লিংক করে দেই। তো লিংক কিভাবে করতে হয় তা তো দেখাইছি, যেমন আমাদের স্ট্রাকচারের ভিতরে এই লিংক ট্যাগ আছে। তো আমরা আমাদের টাইপটা লিখি, টাইপ হচ্ছে কি text.css এবং href। href এর ভিতরে আমরা আমাদের পাথটা লিখব। তো পাথটা কিভাবে ডিক্লেয়ার করব? আমাদের এটা CSS থেকে এক ফোল্ডার ব্যাকে আসতে হবে। দেখে না আমাদের হচ্ছে এই যে টেমপ্লেটটা শুরু এখান থেকে। তো ফার্স্টেই কি আছে? আমরা পাথে কি বলবো যে আমরা CSS ফোল্ডারের ভিতরে যাব। তো CSS ফোল্ডারের ভিতরে গেলাম, গিয়ে আমাদের style.css-টা কোথায় আছে? CSS এর ভিতরে। তো এই যে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়া মানে আমরা CSS ফোল্ডারের ভিতরে গেলাম। তারপরে আমরা আমাদের যে CSS এর ফাইলটা সেভ করছি, যে সেটা যেই নামে সেভ করছি সেই নাম দিব। তারপরে ওইটার যে এক্সটেনশন সেটা দিব। আমাদের এক্সটেনশন কি? CSS। তো আমাদের href লিঙ্কিং শেষ। তারপরে আমরা বুটস্ট্র্যাপ লিঙ্কিং করব। আমরা বুটস্ট্র্যাপের CDN গুলো নিয়ে আসি। আর শর্টকাটে আপনারা এইসব W3 স্কুলেও পাবেন। W3 স্কুলে সিরিয়ালটা একেবারে দেওয়া থাকে, ওই আপনি চিন্তা করতে হবে না যে কোনটার পরে কোনটা কিভাবে দিব না দিব। তো সেই যাদের ওই কোনটার পরে কোনটা সিরিয়াল মনে থাকে না, তারা এই যে CDN দেখেন, 4টা CDN ও কার পরে কি দরকার সেরকম ভাবেই দেওয়া আছে। তো আমরা এই 4টাই কপি করলাম। তারপর আমরা এই লিংকের নিচেই দিয়ে দিলাম। এক জায়গায় থাকলে সেটা নিচে দিলেও, স্ক্রিপ্টগুলো নিচে দিলেও পাবে, এই জায়গায় থাকলেও পাবে, সমস্যা নেই। তো এই মোটামুটি আমাদের স্ট্রাকচারটা হলো। আমরা যেটা শুরু করব এটা একটা মনে করেন যে সার্ভিস সাইট, যে একটা কোম্পানি, ছোটখাটো কোম্পানি, তার সার্ভিস সাইটের যে ডিজাইনটা, যে কি কি সার্ভিস থাকে, তারপরে এই কোম্পানির কিছু পোর্টফোলিও অ্যাড করব, যে এই কোম্পানি কি কি কাজ আগে করছে, তার একটা অ্যাবাউট দিব এবং তার একটা কন্ট্যাক্ট পেজ দেব, যাতে এই কোম্পানির লোকের সাথে কন্ট্যাক্ট করা যায়। তো এরকম ছোট্ট একটা প্রজেক্ট করব। এতে মানে অত তেমন কিছু নাই, জাস্ট আমরা আমাদের ডিজাইনটা কিভাবে কাজ করে সেইটাই হচ্ছে
মূল বিষয়, একটা প্রজেক্ট কিভাবে স্টার্ট করে। তো আমি আপনাদের কাজটা শুরুর আগে এই জায়গায় কিছু লিখছিলাম যে কোনটার পরে কিভাবে কাজ স্টার্ট করব, এটার প্রত্যেকটা স্টেপ এই জায়গায় লিখছিলাম। যেমন আমরা একটা ফোল্ডার নিব প্রজেক্টের, তারপর এই ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার নিব, একটা সিএসএস এবং ইমেজ। সিএসএস হচ্ছে আমাদের সিএসএস রিলেটেড যা কাজ আছে সেই সিএসএস ফাইলগুলো আমরা সিএসএস ফোল্ডারে রাখবো। আর ইমেজ যে ফোল্ডারটা নিছি, যাতে আমাদের এই প্রজেক্ট করতে যত ধরনের ইমেজ লাগবে সেই সব ইমেজগুলো আমরা এক ফোল্ডারে রাখবো। তারপরে আমরা ওই একটা ফাইল নিলাম, index.html ফাইল বানালাম, সিএসএস একটা ফাইল বানালাম style.css, সেটা কই সিএসএস ফোল্ডারের ভিতরে। এরপর আমরা স্ট্রাকচারও দিলাম। এখন আমরা আমাদের কাজ স্টার্ট করি। তো ফার্স্টে যেটা আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে যেটা লাগে একটা ন্যাপবার দিয়েই তো একটা ওয়েবসাইট শুরু হয়। কিন্তু এখানে আমরা এখন এই ন্যাপবার কিভাবে তৈরি করি, যেমন একটা ডিভ দিল, ডিভ দিয়ে স্টার্ট করলো। এখানে আমি সব করছি, সেটা কপি পেস্ট করে করতে পারি, কিন্তু আমি আপনাদের কোড করে কোনটার পর কিভাবে আমরা কোড করি সেই কোডিং করার স্টাইলটা দেখাই। যেমন ফার্স্ট আমি একটা ডিভ নিলাম এবং ডিভের একটা ক্লাস নিলাম bgimd নামে, মানে এটা আমাদের নিজস্ব, নিজেই এই ক্লাসটা ডিক্লেয়ার করছি যাতে পরবর্তীতে আমি এই ক্লাসে কোনো সিএসএস বা কোনো কাজ অ্যাড করতে পারি, নিজের মতো মডিফাই করতে পারি। তো এরকম একটা ডিভ নিলাম, তারপরে ক্লাস দিলাম, ডিভের মাঝখানে ফাঁকা। এখন এই ফাঁকা জায়গায় কি দিব, আমরা এই ন্যাপ ট্যাব দিব। তো ন্যাপ ট্যাবটা ডিক্লেয়ার করি, এই ন্যাপ, আমরা ন্যাপটা আগে নিলাম, এন্টার দিলাম যে ন্যাবের ভিতরে আরো কাজ আছে। এরপরে আমরা এই ন্যাবের ভিতরে ক্লাস ডিক্লেয়ার করি, আমাদের বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো, আমরা কি কি ক্লাস নিব। আমরা প্রথমেই ন্যাপবার ডিক্লেয়ার করতে গেলে এই ন্যাপবার ক্লাসটা আমাদের লাগবে। তারপরে ন্যাপবার এক্সপ্যান্ড এমডি, এই ক্লাসটা কি জন্য, এটা আমি এটার আউটপুটটা যখন আসবে তখন এটা আমি বুঝাই দিতেছি যে আমি এটা কেন দিলাম। ন্যাপবার এক্সপ্যান্ড, এটা দেখেই বোঝা যাইতেছে যে আমাদের ন্যাপবারটা এক্সপ্যান্ড হবে কোন ডিভাইসের জন্য, এমডি থেকে নিচের দিকে গেলে, মানে আমাদের মিডিয়াম ডিভাইসের চেয়ে ছোট ডিভাইসে গেলেই না, আমাদের ছোট ডিভাইস থেকে যখনই মিডিয়াম ডিভাইসে আসবে তখন সেটা এক্সপ্যান্ড হবে, এর আগে কলাপস হয়ে থাকবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এরপর হচ্ছে বিজি ডার্ক, আমাদের ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড আমি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলাম। এরপরে ওই ন্যাপবার ডার্ক, দেখেন এতটুকুতে কি আউটপুট আসে সেটা আমি দেখাইতেছি, এতটুকুতেই একটা আউটপুট আসবে। আমরা এই জায়গায় রাখি, পরবর্তীতে রেসপন্সিভ চেক করব। এই যে দেখেন আমাদের ন্যাপবারটা ডার্ক, আমাদের ন্যাপবারের জন্য একটা জায়গা আসছে। এই যে আমি জুম করলাম, কোনো কিছু নাই, তাই ওই কলাপসের বাটনটা আসে নাই, বাটনটা আমরা দিব একটু পরে। তো আমাদের ন্যাপবারটা মাত্র ডিক্লেয়ার করলাম, এখন এর ভিতরে আমরা কাজ শুরু করব। তো কি কাজ করব, ফার্স্টে একটা ডিভ দিয়ে কন্টেইনার নেই, div.container একটা ক্লাস, বুটস্ট্র্যাপেরই ওর মতো মার্জিন প্যাডিং কাজের শুরুতে সেট আপ করে নেয়, এবং এটার রেসপন্সিভের ক্ষেত্রেও অনেক কাজে লাগে। কন্টেইনার ছাড়া যদি শুধু রো কলাম দিয়ে আপনি রেসপন্সিভ করতে যান তখন অনেক ক্ষেত্রে ঝামেলা হয়, রেসপন্সিভ পুরো পারফেক্ট হয় না কন্টেইনার না থাকলে। তো সেই কন্টেইনার আমরা নিলাম। এখন এই কন্টেইনারের ভিতরে কি দিব, দেখেন যে কন্টেইনার ক্লাসের ভিতরে আমরা এ ট্যাগ নিতেছি,
এই ট্যাগের ভিতরে কি দিব, ন্যাপবার ব্র্যান্ড। ন্যাপবার ব্র্যান্ড কিন্তু আমরা বুটস্ট্র্যাপে পড়ছি যে আমাদের লোগোটা, সেটা নাম হইতে পারে, ইমেজ হইতে পারে। তো এই টাইপের যে লোগোগুলো আমরা বসাবো, সেই লোগোগুলা মানে লোগোটা বসাইতেই আমাদের এই ন্যাপবার ব্র্যান্ড ক্লাসটা ইউজ হইতেছে। কারণ এই ক্লাসটা ইউজ করলেই ও আমার লোগোর জন্য যেই জায়গা দরকার, যেভাবে সেট হওয়া দরকার, ও অটোমেটিক সেই জায়গায় সেট হয়ে যাবে। তো আমরা এতটুকু আগে নেই, আমরা শুধু ন্যাপবারটা আগে বসাই, এই লোগোটা আগে বসাই, তারপর আমরা একটু দেখি। আমি প্রত্যেকটা লাইনেরই লিখবো আর আপনাদের একটু আউটপুট দেখাবো যে প্রতিটা কোডের আউটপুটে কি কি হইতেছে। তো এই যে আমি ক্লাসটা নিলাম ন্যাপবার ব্র্যান্ড, এই জন্য আমার দেখেন এই জায়গায় কিন্তু আমি বইলা দিই নাই যে আমার লেফট পাশে বসো, এতটুকু জায়গা ফাঁকা রেখে বসো। এই সব কিছুই ও বুঝে নিছে কিসের জন্য, এই ন্যাপবার ব্র্যান্ড, যে এটা একটা লোগো, তো লোগোটা এই জায়গায় বসবে ডিফল্ট। এরপরে যদি আমি এক্সট্রা কিছু করতে চাই, তখন এইটাকেই আবার ক্লাস কল করে সিএসএস এ, এটার উপরে আমি এক্সট্রা সিএসএস লিখলে তখনও আমার মতো কাজ করবে। যদি আমি চাই এটাকে আরো এদিক সরাবো বা বড় করব, মানে এক্সট্রা কাজের জন্য। তারপরে টেক্সট ওয়ার্নিং। টেক্সট ওয়ার্নিং মানে তো বোঝা যেতেছে এটা একটা কালার, যে আমার এটা একটা টেক্সট এলইডিপি, আমি এই জায়গায় কোনো ইমেজ লোগো আনি নাই, একটা টেক্সটকেই লোগো বানাইছি এবং ওইটার একটা কালার দিছি ওয়ার্নিং। ওয়ার্নিং এ তো এই কমলা কালার, সেটা আমরা আগের প্র্যাকটিসে দেখছি। এরপরে কি করলাম, এটার একটা ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, যে এই লেখাটা এলইডিপি বা আমার ওই লোগোটা যদি একটু মোটা করতে চাই সেই ক্ষেত্রে এই বোল্ড দিলাম। যদি এটা না দেই সেই ক্ষেত্রে ওই নর্মালি ও লেখাটা দেখাইতে, এই যে দেখেন এই লেখাটা এখন একটু চিকন হয়ে গেছে। তো আমরা সৌন্দর্যের জন্য একটু বোল্ড করে দিলাম, বোল্ড দিলে আসলে একটু সুন্দর লাগে। আর এটা যেহেতু টেক্সট লোগো আমি বানাইছি, তো ওই জায়গায় টেক্সটের এই জায়গায় যা দিব সেইটাই আমার এই জায়গায় থাকবে। আমি এলইডিপি দিছি। এটা গেল আমাদের লোগো। তো এখন আমরা ওই একটা বাটন বানাবো। বাটনটা কি, কলাপস বাটন, যে ওইটা ক্লিক করলে আমার মেনুটা শো করবে, আবার ক্লিক করব তখন মেনুটা বা ওই বাটনটা কলাপস হয়ে যাবে। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, এবং এমডি ডিভাইসে যখন যাবে তখন আবার আমার মেনুগুলো সব পাশাপাশি শো করবে। সেটার জন্য আমরা এই যে ন্যাপবার এক্সপ্যান্ড এমডি এই ক্লাসটি ইউজ করছি। তো আমরা এই বাটনটা আগে ইউজ দেই, তারপরে বুঝাইতেছি বাটনটা কিভাবে কাজ করতেছে। আমাদের এলইডিপি এই ট্যাগ, এই ট্যাগের পরেই তো আমরা বাটনটা দিব। একটা বাটন নিলাম, এই যে বাটন ট্যাগ, এর ভিতরে ক্লাস দিলাম ন্যাপবার টগলার, কারণ আমাদের ন্যাপবারটা তো টগলই হবে। আমরা কলাপসের কাজ করতে যাই আর যাই করতে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই টগলটা লাগবে। কলাপসিং এর কাজ করতে গেলেও টগল থাকে, টগল না দিলে আমাদের ওই কলাপসিংটা হয় না। তো টাইপ দিলাম একটা বাটন, এবং ডাটা টগল কি, কলাপস, যে আমরা ক্লিক করলে খুলবে, আবার ক্লিক করলে ও বন্ধ হয়ে যাবে। তারপরে ডাটা টার্গেট দিলাম একটা কলাপস ন্যাপবার, এটা একটা আইডি। এই আইডিটা আমরা একটু পরে এখন ডিক্লেয়ার করব। এই আইডিটা একটু পরে যখন আমাদের মেনু বসাবো, সেই মেনুগুলোকে চেনার জন্য, যে ওইখান থেকে মেনুগুলো পয়রা ও আমার ওই কলাপসের যে বাটনটা তৈরি করতেছি সেই বাটনের ভিতরে ডিসপ্লে করবে। আমাদের বাটনটা অলরেডি হয়ে গেছে, তো আমরা বাটনটা একটু দেখে আসি। এটা যেমন বড় ডিসপ্লেতে বাটন শো করবে না, বাটনটা শো করবে যখন আমরা মোবাইল ডিভাইসে যাব। এই যে দেখেন ছোট, মানে এমডি থেকে বলছি, আমরা কিন্তু বইলাই দিছি যে ন্যাপবার এক্সপেন্ড হবে মিডিয়াম ডিভাইস থেকে। তো আমার মিডিয়াম ডিভাইসের যে সাইজ, সেই সাইজে গেলেই ও হচ্ছে এরকম এক্সপেন্ড হয়ে যাবে, মানে কিছু থাকবে না। আর যখনই ওই মিডিয়াম ডিভাইসের চেয়ে ছোট, মানে মোবাইল বা ওই ট্যাবলেটও মনে হয় ছোটই ডিভাইস, তো এরকম ছোট ডিভাইসে যখন যাবে তখনই সে
এরকম একটা বাটন দেখাবে। এখন এটা ক্লিক করতেছি কারণ ভিতরে কিছুই নাই, সেই জন্য এটা মানে কলাপস হইতেছে না। তো আমরা যখন এর ভিতরে এই যে মেনুগুলো দিব আমাদের, সেই মেনুগুলো যখন অ্যাড করব তখন ও নিচে নিচে একটা একটা দেখাবে। তো আমরা আস্তে আস্তে মেনুগুলো সেট করি। তো মেনুগুলো সেট করতে যা করতে হবে দেখেন, আমরা কিন্তু বাটনে বইলা দিছি একটা ডাটা টার্গেট, যে ও ডাটাটা কোনখান থেকে নিয়ে আসবে, আমার এই আইডি থেকে ডাটা নিয়ে আসবে। তো এই আইডিটা আমরা এখন করব যখন ওই ইউএলএলআই দিয়ে আমাদের এগুলো আনবো, যে ইউএল ক্লাস এলআই ক্লাস। তো আমরা ফার্স্ট একটা ডিভ নিব, সেই ডিভের ভিতরে ইউএল গুলো দিব। তো এই যে বাটন, আমাদের বাটনের পরে এই ডিভটা নিতে হবে। ডিভের ভিতরে ক্লাস আছে কয়টা, ক্লাসগুলো আমি সব কপি করে নিয়ে আসতেছি। এই যে ক্লাস হচ্ছে কলাপস, এই ডাটা টগল দিয়েছিলাম কলাপস। তো এই জায়গায় ক্লাসও কলাপস দিতে হবে, যে আমাদের ওই মেনু আইটেমগুলো কলাপস আকারে কাজ করবে। এরপরে ন্যাপবার কলাপস, যে ওইটা ন্যাপবারে কলাপসের কাজ করবে। টেক্সট সেন্টার, এইটা কেন দিছি এটা আমি ডিসপ্লে করুক, তারপরে আমি এটা দেখাইতেছি যে এটা টেক্সট সেন্টারটা কোথায় দিতেছে। আর এই যে আমরা আইডিটা কল করছি, এই আইডি যদি না দেই তাহলে আমাদের এই জায়গায় যত কোডই দেই, মেনুগুলো দেই, ওই মেনুগুলো আমাদের ওই মেনুর যে বাটনটা তৈরি করছি, এই যে বাটন, এই বাটনের ভিতরে ওই মেনুগুলা আসবে না যদি আমরা ওই আইডিটা ঠিকঠাক মতো না ডিক্লেয়ার করি এবং এটার সাথে না ম্যাচ করে। তো দেখেন এই জায়গায় কলাপস স্ন্যাপবার, এই জায়গাতেও কলাপস স্ন্যাপবার সেম, এই জায়গায় যা দিব এই জায়গাও তাই দিতে হবে, তাহলেই আমার ওই বাটনের ভিতরে মেনুগুলো শো করবে। তো আমরা একটা একটা করে মেনু দিই। তো মেনুগুলো এই জায়গায় ইউএল দিয়ে দেওয়া আছে। তো আমরা যখন বুটস্ট্র্যাপে দেখছিলাম তখন ইউএল, তারপরে এ ট্যাগ, ওইগুলো দিয়েও মেনু দেওয়া যায়। তো আমরা ইউএল এর ভিতরে এলআই দিয়ে তারপরে এ ট্যাগ দিতেছি। এই যে হচ্ছে ইউএল মানে আনঅর্ডারড লিস্ট, তো সবাই জানি। এরপরে ক্লাস হচ্ছে, এই ক্লাসটা দিতে হবে। এটা বুটস্ট্র্যাপের ওই ওয়েব অ্যাড্রেসের ভিতরে গেলেই দেখতে পারবেন যে কিভাবে ওই ন্যাপবারের কোডটাই আমরা এই জায়গায় মডিফাই করতেছি। বুটস্ট্র্যাপের যে বুটস্ট্র্যাপ 4 এর ন্যাব আছে, যেখান থেকে আপনাদের করাইছি যে এই কোডগুলো কোথা থেকে পাইতেছে, এগুলো তো মুখস্থ সম্ভব না। তো বুটস্ট্র্যাপ 4 ন্যাব দিলাম বা ন্যাববার, এই জায়গাতেই কিন্তু ওই কোডগুলো আছে। তো ওই কোডটাকেই আমরা এই যে যেটা যেটা দরকার সেটা নিয়ে তারপরে করতেছে। এই যে যেমন এই জায়গায় একটা আইডি, এই যে ডাটা টার্গেটের ভিতরে সেম আইডি, ওই সেম কনসেপ্টটা নিয়েই আমরা এডিট করতেছি। তারপর এই জায়গায় এটা গেল। তারপর আমরা আমাদের ইউএল শুরু করলাম কি দিয়ে, ন্যাপ বা ন্যাপ এবং এমএল অটো। এমএল অটো মানে কি, মার্জিন লেফট অটো। এই ক্লাসটা যখন আমরা ইউজ করতেছি তখন আমাদের এই সার্ভিসগুলা, সেটা আমি একটু দেখাই। এবং এই এমএল অটো ক্লাসটা আপাতত বাদ দিয়ে দেখাই, তাহলে আমার আউটপুটে কি আসে দেখি। বড় ডিসপ্লেতে যাই, এই যে দেখেন আমার লোগোর পরে আমার এই যে মেনুগুলা শো করতেছে। এই যে মেনুগুলা ডিক্লেয়ার করছি, এই যে এক একটা মেনু, সার্ভিস, পোর্টফোলিও, অ্যাবাউট, টিম, কন্টাক্ট, এইগুলো আমার এটার পাশে শো করতেছে। এখন আমি চাইতেছি যে এটা আমার লোগোর পাশে না থেকে এটা রাইট সাইডে চলে যাবে এবং এটা সমানভাবে চলে যাবে, যে দুই পাশে ফাঁকা জায়গাটা সমানভাবে, মার্জিন প্যাডিং যা আছে ওইগুলা সমানভাবে যাবে, লেফটেও যা থাকবে রাইটেও যা তাই থাকবে। তো এরকম করতে গেলে আমরা এই এমএল অটো এই ক্লাসটি ইউজ করবো। এই ক্লাসটার কাজই হইতেছে, ওকে দেখেন লেফট পাশ থেকে সরায়া ও রাইট
রাইটে চলে যাবে এবং একটা অটোমেটিক মাপে আমার ওই সাইডে কন্টেইনারের জন্য যতটুকু জায়গা রাখার ও ওই সব মাপ কাউন্ট করেই ওই জায়গায় চলে যাবে। এই যে যেমন এলইডিপিটা এই জায়গায় একটা কিন্তু মার্জিন প্যাডিং আছে, যতটুকু রাখা আছে ও এতটুকু জায়গা ছেড়েই এই জায়গায় বসে পড়ছে। আর আমি নির্দিষ্ট কোনো মাপ বইলা দিই নাই, বলছি অটো। তো এই হলো আমাদের মেনুর। তারপরে এই মেনুর আইটেমগুলো এরকম একটা একটা করে দিছি, জাস্ট একটা আইটেম ডিক্লেয়ার করে বাকিগুলা কপি পেস্ট করে করে নামগুলো চেঞ্জ করে দিছি। দেখেন সবগুলার ক্লাস, তারপরে যেই সব কিছু এক, শুধু চেঞ্জ এই জায়গায় আমার কন্টেন্ট। তো এই যে দেখেন ন্যাব আইটেম, এটা আমরা এই জায়গায় বুটস্ট্র্যাপে গেলেই দেখতে পারবো যে আমাদের এই যে এলআই ক্লাস, এই জায়গায় কিন্তু এই ন্যাব আইটেম এটা থাকতেই হয়। তারপরে নিচে এ ট্যাগের ভিতরে কি কি থাকতে হয়, যেমন ন্যাব লিঙ্ক এটা থাকতেই হবে। অন্য আরেকটা দিয়ে দেখা এই জায়গায়, এই যে ন্যাব লিঙ্ক এটা থাকতেই হয়। আর এইচরেফ হচ্ছে যদি কোনো লিঙ্ক আমি এখানে দিয়ে দিই, কোনো ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক দিয়ে দিই, যে এখানে ক্লিক করলে আমার ওই অ্যাড্রেসে যাবে। এই যে দেখেন এটা এই জায়গায় আছে, কিন্তু আমরা ফাঁকা রাখছি, আপাতত কোথাও যাবে না, আমরা জাস্ট এটা স্ট্যাটিক একটা সাইট বানাইতেছি। আর এই ক্লাসটা এক্সট্রা ইউজ করছি টেক্সট হোয়াইট। আমাদের যে এই আইটেমগুলা, মেনুগুলা, এই মেনুর আইটেমটাকে আমি সাদা কালারে দেখতে চাইতেছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড রাখছি কি আমরা নেটবারের কালো, তো আমাদের এই জায়গায় তো সাদাই দিতে হবে, না হলে দেখতে পারবো না। এটা কালার ম্যাচিং এর জন্য, সাদার জায়গায় যদি অন্য কোনো কালার আপনাদের পছন্দ হয় তখন এখানে আলাদা সিএসএস লিখে কালার দিয়ে দিবেন, এটা আলাদা ইস্যু। আমি এই জায়গায় হোয়াইটই রাখছি, যে বুটস্ট্র্যাপের নিজস্ব টেক্সট হোয়াইট দিয়েই আমি টেক্সট হোয়াইট করে দিচ্ছি। তো আমার মোটামুটি এই যে মেনুর ন্যাপবারের পোর্শনটা ওকে। এটাকে ছোট করি, যে এটা তো এখন বড় পর্যায়ে আছে, মানে আমি এক্সপ্যান্ড অবস্থায় আছি, তো এটাকে আমি ন্যারো করি, ছোট ডিভাইসে যাই। ছোট ডিভাইসে গেলে কি হয়, এই দেখেন যখন ছোট ডিভাইসে আসছি ও সব কলাপস হয়ে গেছে। কোথায়? এই বাটনের ভিতরে। যখনই আমি ক্লিক করতেছি তখন এই যে এটা মাঝখানে আসতেছে। এটা মাঝখানে কেন আসছে? এই যে টেক্সট সেন্টার, এটা যদি আমি না দিতাম তাহলে কেমন হইতো? এটা আমার লোগোর নিচে নিচে থাকতো, তো আমি চাইছি যে এটা আমার এই মাঝখান বরাবর ডিসপ্লে করুক যখন আমি বাটনে ক্লিক করব। সেই জন্য এই জায়গায় একটা টেক্সট সেন্টার ক্লাস দিয়ে দিছি। এই এখন আমার লেখাগুলা এরকম আকারে শো করতেছে। যখন মোবাইল ডিভাইসে যাব তখন এরকম ভাবে শো করবে, আর যখন বড় ডিভাইসে যাব তখন ওয়েবসাইটের মতো আমরা যেভাবে দেখি পিসিতে সেরকম শো করবে। এখন আমরা এই জায়গায় আমরা একটা ইমেজ আনবো। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে সার্ভিস ওয়েবসাইটে এখানে কিছু একটা ইমেজ দেওয়া থাকে, ইমেজের মাঝখানে কিছু লেখা থাকে, বাটন থাকে। তো ওই কাজটা আমরা এখন এই জায়গায় করব। মাত্র আমরা ন্যাপবারের কাজ শেষ করলাম। তো এটার জন্য ফার্স্টে আমি কি করছি দেখেন, যে সেট এ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন BGIMG ক্লাস উইথ রাইটিং CSS। আমরা যে প্রথমে কাজ শুরু করার সময় আমাদের মেইন যে ডিভ, এই ডিভের ভিতরে একটা ক্লাস নিজেরা ডিক্লেয়ার করছিলাম যে BGIMG, এটা যেই নামে রাখেন। তো এটা আমি ওই BG মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিজে বোঝার জন্য BGIMG নামে রাখলাম। তো সেই ক্লাসটা দিয়ে এখন একটা CSS লিখবো। কি কি CSS লিখতেছি এবং কেন লিখলাম দেখাইতেছি।
সেটা ডাবল হয়ে গেছে আমার। বিজিএমজি যেহেতু একটা ক্লাস নিছি তাই ডট দিয়ে ডিক্লেয়ার করলাম এবং ফার্স্ট কি দিলাম, সে ব্যাকগ্রাউন্ড মানেই ও আমার ব্যাকগ্রাউন্ডের সব কাজ, মানে এটা একটা শর্ট এন্ড প্রপার্টি দিলে এই ব্যাকগ্রাউন্ডের জন্য যদি আমি কালার নেই বা ইমেজ নেই বা যাই করি, ব্যাকগ্রাউন্ডের যা যা থাকে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো আমি এক লাইনে ডিক্লেয়ার করে দিতে পারতেছি। তো দেখেন আমি এই কাজটা অন্যভাবেও করছিলাম, প্রথম শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছিলাম আর ইউআরএল দিয়ে জাস্ট একটা ইমেজ এই জায়গায় দেখাইছিলাম। তো ওই কাজটা আমার কাছে বেশি সুন্দর মনে হয় নাই। তারপরে আমি নিজে আবার আরেকটা জিনিস করছি, যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি এবং তার কালার দিছি ব্ল্যাক, এবং ব্ল্যাকটাও কি 0.5% আমি অপেসিটি করে দিছি, মানে ট্রান্সপারেন্ট করে দিছি। তো এর জন্য কি হয়েছে, আমার ইমেজটা একটু ডার্ক হয়ে গেছে, তার উপরে যে টেক্সট লেখাগুলো ছিল সেই লেখাগুলো একটু সুন্দরভাবে দেখা গেছে। তো এটা আমি আউটপুটটা যখন আনবো তখনই ব্যাপারটা বুঝতে পারবেন। তারপরে এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিছি, যে আমার যে ব্যাকগ্রাউন্ড সাইজ সেটা 100% মানে চারদিকেই 100%ই থাকবে। আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সেটা কি দিছি, ফিক্সড মানে কি, যে আমরা স্ক্রল করলে আমার ছবিটা ফিক্সড থাকবে। এরপর আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা উইডথ দিছি, যে ওটা 100% থাকবে। আমার যে 100% কন্টেন্ট এরিয়া, সেই কন্টেন্ট এরিয়ার ভিতরে আমার ইমেজটা পুরো 100% এলাকা জুড়েই থাকবে। এবং একটা নির্দিষ্ট হাইট বলে দিছি, সেটা 600 px। এটা আমি একটা দিছি, তো যার পিসিতে যেরকম দেখা যায় বা যেটা সুন্দর মনে হয় আর একটু কমায় বাড়ায়, যার যেমন ভালো লাগবে। আমরা এই যে সিএসএসটা দিলাম, তো এই সিএসএস এর জন্য কি আসবে, সিএসএস শুধু সিএসএস থেকেই এখন আমরা একটা যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিছি সেই ইমেজটা এখানে ডিসপ্লে করবে। এই যে আচ্ছা, ইমেজটা ডিসপ্লে করতে গেলে তো আমার পাথ দিতে হবে, তো পাথ দিলে দিন এই জায়গায়, এবং ইমেজও আনতে হবে। তো আমার ইমেজ একটা নামানো আছে, এটার ভিতরে আমি একটা ইমেজ নিছিলাম, ওই ইমেজটাই আমি কপি করে ডেস্কটপ টেমপ্লেট ইমেজ এই জায়গায় রাখলাম, এবং আমরা ওইটার পাথ ডিক্লেয়ার করে দিব কোথায়, সিএসএস এ। তো আমরা যেহেতু ডিক্লেয়ার করতেছি এটা সিএসএস থেকে, তো আমাদের এখন হিসাব করতে হবে সিএসএস ফাইলটা কোথায় আছে, সেই জায়গা থেকে আমার ইমেজ ফোল্ডার পর্যন্ত যাইতে হবে। তো দেখেন আমার সিএসএস ফোল্ডারের ভিতরে আছে আমার এই সিএসএসটা। তো এইখান থেকে আমি কোথায় যাব, এইখান থেকে আমার এক স্টেপ ব্যাকে যাইতে হবে, কারণ আমি তো এখন ভিতরে আছি। তো আমি ডাবল ডট দিয়ে কি করলাম, এক স্টেপ ব্যাকে গেলাম। তো আমি এখন বুটস্ট্র্যাপ টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আছি, মানে এই যে সিএসএস এই জায়গাটায় আছি। তো এইখান থেকে আমি এখন কোথায় যাব, ইমেজ, যে আমার ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ আছে। তো ওই জায়গা থেকে আমি ইমেজ এই জায়গায় লিখলাম এবং স্ল্যাশ দিলাম, তার মানে এখান থেকে ইমেজে গেল এবং ইমেজের ফোল্ডারের ভিতরে ঢুকলো। তারপরে আমার ওর ভিতরে যে ইমেজ ফোল্ডারের ভিতরে আমার একটা ছবি আছে, তার নাম কি বডি। তো আমি এই যে আমার বডি নামের ছবিটা এবং এটার এক্সটেনশন জেপিজি, তো এই জেপিজি। তো এখন আমাদের ছবিটা আসার কথা। এই যে দেখেন আমার ছবিটা আসছে, এবং এই ছবিটার দেখেন একটু কিন্তু অন্ধকার, ছবিটা অন্ধকার আমি নিজেতেই করছি, নিজে থেকেই এই 0.5 দিয়ে। এটাকে যদি আমি 0ই রাখতাম, এটা 0 না, মানে আমি এই প্রপার্টিটাই বাদ দিয়ে যদি দিই যে এটা গ্রেডিয়েন্ট বা ব্যাকগ্রাউন্ড, এটা যদি না দিই সেই ক্ষেত্রে আমার মূল ছবির যে কালারটা, এই যে একটু লাইট, ছবিটা লাইট ছিল, সেই লাইটে এই যে ছবিটা যেটা
অরিজিনাল সেই অরিজিনাল ফরম্যাট। তো অরিজিনাল ফরম্যাটে আমি এর ভিতরে যখন লেখাগুলো রাখি, তো এটা কালো কালারে রাখলেও সুন্দর দেখা যায় না, তারপরে সাদা কালার যদি দেই সেইখানেও সুন্দর দেখা যাইতেছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমি এটার একটা এরকম লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কোড লিখলাম, সিএসএস প্রপার্টি, মানে আমার একটা কালার সেট করছি এবং ওর ভিতরে একটু ট্রান্সপারেন্সি ডিক্লেয়ার করে দিছি। এই 00 মানে হচ্ছে এটা আরজিবি ফরম্যাটে। আমরা তো কালার দুইভাবে করা যায়, এটা তো দেখছি দুইভাবে তিনভাবে, যে আরজিবি, তারপরে হেক্সা, তারপর আরজিবি এ। তো আরজিবি আর আরজিবি এ সেমই। আরজিবি দিলে এই তিনটা ভ্যালু থাকতো আপনার কালারের, মানে কালার কোডের। আর আরজিবি এ তে কি কালার কোডটার ভ্যালু থাকবে, প্লাস আমি ট্রান্সপারেন্সি কতটুকু দেখাবো সেইটার একটা ভ্যালু থাকবে। তো আমি কালার এবং ট্রান্সপারেন্সি দুইটাই চাইতেছি। সেই ক্ষেত্রে আমরা আরজিবি এ ফরম্যাটে এরকম করে কালার ডিক্লেয়ার করব। তো কালারটা একটু গ্রেডিয়েন্ট আকারে দেখাবে, এটা সিএসএস এর একটা প্রপার্টি, এটা গুগল করলেই পাওয়া যায়। যে আমি আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজ একটু কালো এবং ট্রান্সপারেন্সি আকারে শো করব, ওইটা লিখলেই তখন দেখবেন আপনাকে এরকম হেল্প দেখাবে। তো আমি এটাকে এরকম গ্রেডিয়েন্ট এবং এরকম করলাম, করার পরে এখন সেভ দিয়া যখন আমরা দেখতেছি তখন দেখতেছি আমাদের ছবিটা একটু ডার্ক হয়ে গেছে। তো এই ডার্কের ভিতরে আমি যদি এখন এখানে সাদা কালারের কোনো টেক্সট দিই, আমার ছবিটা ফুইটা উঠে, মানে সুন্দর দেখা যায়। তো আমাদের যেহেতু ডিজাইন করতে গেলে সৌন্দর্যের ব্যাপারে অবশ্যই দেখতে হবে, শুধু ডিজাইন করে করে আমাদের কন্টেন্ট জায়গা মতো সেট করলেই হলো না, এটার একটা দেখারও ব্যাপার থাকে। তো এটা আপনারা আস্তে আস্তে করতে 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 ওই ব্যাপারগুলো আয়ত্তে এসে পড়বে। এখন আমরা এই ছবির মাঝখানে কিছু টেক্সট দিব। তো সেটার জন্য কি করব, ক্রিয়েট এ নিউ ডিভ আফটার এন্ডিং nav tag। শুধু একটা ডিভ নিতেছি, ডিভের ভিতরে কিছু কন্টেন্ট দিব। তো আমাদের এই যে ন্যাবের কাজ শেষ। তো ন্যাবের পরে একটা ডিভ আছে, এই ডিভটা থাকবে কারণ আমাদের এটা প্রথমটা হেডার পার্ট, এই হেডার পার্ট এখনো শেষ হয় নাই। এই ডিভটা মূলত হেডার পার্টের জন্য। তো আমাদের নেভিগেশনটা মাত্র শেষ হয়েছে, যে আমাদের মেনুর ব্যাপারে কাজ শেষ করলাম। এখন যে কন্টেন্টটা দিব সেটা এই ন্যাব ট্যাগের পরে দিব। তো আমরা ন্যাব ট্যাগের পরে একটা ডিভ ডিক্লেয়ার করলাম এবং সেটার একটা কন্টেইনার দিলাম, যাতে আমার রেসপন্সিভে কোনো ঝামেলা না আসে, ও ধইরা রাখে এই ডিভটাকে সুন্দর মতো, যাতে না ভাঙে, সেই জন্য কন্টেইনার দিলাম। এরপরে টেক্সট সেন্টার দিলাম, মানে এর ভিতরে আমরা যেটা লিখবো, এই যে দেখেন দুইটা কন্টেন্ট লিখছি, তিনটা, একটা h2 ট্যাগ, একটা h1 ট্যাগ, একটা বাটন ট্যাগ। তো সেটাকে আমরা টেক্সট সেন্টার করছি এবং টেক্সটের কালার কি দিছি, হোয়াইট। আর হেডার সেট নামে আমি একটা কাস্টম সিএসএস ক্লাস ডিক্লেয়ার করে রাখলাম। আমি এটার উপরে বেস করে এইগুলা বড় ছোট করব। যে আমাদের h2 দিলে তো আমরা একটা ডিফল্ট একটা সাইজ পাই। এখন আমার মনে হইতেছে যে এই লেখাটা আমি আরেকটু বড় করব, সেই ক্ষেত্রে কাজ করানোর জন্য আমি নিজের জন্য একটা কাস্টম সিএসএস ডিক্লেয়ার করে রাখলাম, কাস্টম ক্লাস। তো এতটুকু দেওয়াতে দেখেন আমাদের ডিজাইনে কি এফেক্ট আসে। এই যে আমাদের এটা যা এখন লিখলাম, যে কোডগুলো লিখলাম, সেই কোড আমাদের ন্যাবের পরেই দেখাইতেছে। আমাদের এই যে ন্যাববারের পরে এইগুলো দেখাইতেছে এবং এটা উপরেই দেখাইতেছে, কারণ আমি তো কোনো জায়গা বলে দিই নাই, কোনো মার্জিন প্যাডিং কিছুই সেট করে দিই নাই। তো ডিফল্ট ভাবে উপরেই দেখাইতেছে, শুধু আমরা বলছি কি যে এটা সেন্টারে আসবে, এই জন্য সেন্টারে আসছে। আর টেক্সটের কালার কি দিছি, টেক্সট হোয়াইট দিছি, এই জন্য ওইভাবে দেখাইতেছে। তো আমাদের প্রথমটা ছিল h2, তাই এটা ছোট h2, তারপরে h1, এটা বড়, এরপরে একটা বাটন দিছি সাবস্ক্রাইব নামে। তারপর আমরা এই যে এটার জন্য কিছু সিএসএস লিখব, যে এই লেখাটা বড় করব, এটারও বড় করব, একটু মার্জিন প্যাডিং দিব। সেইগুলা কিভাবে কি
আমরা এই যে হেডার সেট নামের যে একটা একটা করে নিয়ে দেখাই, তারপরে আমরা দেখি যে কি কি চেঞ্জ আসে। যেমন হেডার সেট ক্লাস, এই ক্লাসটা আমি এই যে এই ডিভের শুরুতেই ডিক্লেয়ার করে দিছি যে এই ফুল ডিভটা এই ডিভের ভিতরে যা আছে এই পুরাটাকে আমি এই একটা ক্লাস থেকে কন্ট্রোল করব, মানে আমার পার্সোনালি যে সিএসএস গুলো লিখবো সেইগুলা দিয়ে। তো আমি হেডার সেট কল করলাম এবং এর মাঝখানে কি দিলাম, একটা প্যাডিং টপ দিলাম 180 px। আমার লেখাটা এখন একেবারে উপরে লেগা আছে, আমি এই জায়গায় চাইতেছি না, উপর থেকে 180 px পরিমাণ জায়গা ছেড়ে লেখাটা আমি এই জায়গায় বা এই এতটুকুর ভিতরে আনতে চাইতেছি। আমরা সেভ দেই, সেভ দিয়ে এই যে দেখেন আমার উপর থেকে 180 px জায়গা ছেড়ে দিছে। আরেকটা কি লিখছি যে বক্স সাইজিং বর্ডার বক্স, এইটা একটা সিএসএস এর ইয়া যে ক্লাস, ও হচ্ছে এই বক্সটা এই লেখাটাকে এই পুরো ফ্রেমটাকে একটা বক্স হিসাব করছে, বক্স হিসাব করে ও বর্ডার বক্স হিসাবে আপনার এই কন্টেন্টটাকে রেখে দিছে। এর জন্য কোনো ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে, যাতে সিএসএস আমরা নতুন করে লিখতেছি তো এটার সাইজিং এ কোনো রকম ঝামেলা না হয়, সেই জন্য এরকম একটা প্রপার্টি ডিক্লেয়ার করে রাখছি। যে আমরা বুটস্ট্র্যাপ লিখছি তারপরে সিএসএস ও দিলাম, তো এই জায়গায় সাইজিং আছে, তো এটা যাতে কোনো রকম ঝামেলা না করে, না ভাঙে। এই হচ্ছে আমাদের রেসপন্সিভ, হচ্ছে কোনো ঝামেলা নাই। ছোট ডিভাইসে গেলেও ওর মতো নিয়ে নিতেছে। এরপরে আমরা কি করব, এই লেখাগুলো একেবারে সাদা সিধা দেখা দিতেছে এবং এর সাইজ মিলতেছে না, মানে আই ক্যাচি হইতেছে না, এই জন্য একে আরেকটু মডিফাই করব। তো সেই মডিফাইটা করার জন্য এই যে দেখেন আমরা কিন্তু সিএসএস এ এরকম দেখছি সিএসএস শুরুতেই যে কিভাবে প্রপার্টি কল করে এবং ডিপলি কল করে। যেমন আমরা প্রথমবার করছি ফুল ক্লাসটার জন্য এই দুইটা লিখছি, তো আমার এই যে কোডের এই যে হেডার সেট, এই হেডার সেটের আন্ডারে যা আছে সবকিছুর জন্য আমি দুইটা সিএসএস লিখছি, সেটা কি প্যাডিং টপ আর বক্স সাইজিং। তো এখন আমি আরেকটু স্পেসিফিক্যালি চাইতেছি যে আমার হেডার সেট ক্লাসের ভিতরে এই যে হেডার সেট ক্লাস, এই হেডার সেট ক্লাসের ভিতরে আমি যে h2 গুলো আছে, এখন তো একটা আছে, এই জায়গায় যদি আরো অনেকগুলো থাকতো তো সব ধরনের h2 গুলোকে আমি একটা ডিজাইন দিব। সেই ডিজাইনটা কি হবে, সবগুলো h2 এর উপরেই পড়বে। তো ওই ক্ষেত্রে ওই রকম যদি চিন্তা ভাবনা করি, তো সেই ক্ষেত্রে আমাদের এইরকম করে সিএসএস এর প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি ক্লাস কল করছি এবং ওই ক্লাসের আন্ডারে যতগুলো h2, যে ফার্স্টে ক্লাস তারপর একটা স্পেস দিয়ে আমি ডাইরেক্ট ট্যাগটা লিখে দিয়েছি যে h2 ট্যাগ, ওই ক্লাসের আন্ডারে যত h2 ট্যাগ আছে সবগুলার ফন্ট সাইজ 42 px করে দেব। তো সেই জন্য আমরা সিএসএসটা লিখি, এই যে 42 px লিখছি এবং সব h1 এর 72 px সাইজ করে দিতে চাইতেছি। তো অলরেডি আমরা এটা কপি পেস্ট করে দিয়েছি। তো এখন আউটপুটটা দেখি কি আসে। এই যে দেখেন লেখা আগের চেয়ে বড় হয়ে গেছে, যে ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। এটা ছোট ছিল এবং এটা মোটামুটি ছিল, এটাকে আমি আরো বড় করছি, যে 72 px সাইজ দিয়ে দিছি। তো এইভাবে করে কিন্তু আমার এই যে মোটামুটি একটা স্ট্যাটিক পেজের প্রথম যে পোর্শনটুকু থাকে হেডার এবং একটা ইমেজ দিয়ে যে পার্টটা থাকে সেই পার্টটা কমপ্লিট। এরপরে আমরা একটা নতুন সেকশন শুরু করব। এটাকে আমরা
কমেন্ট করে লিখে রাখতে পারি আমাদের বোঝার জন্য যে এটা হেডার পার্ট। এটাকে আমি কমেন্ট করলাম, আর এই কমেন্টটাই আবার কপি করে নিচে দিয়ে দিতেছি যাতে আমাদেরই বুঝতে সুবিধা হয় যে এটা হেডার পার্ট এই জায়গায় শেষ হয়েছে। কারণ কোড যখন অনেক বড় হবে তখন আপনার ম্যানুয়াল পড়ে এই ডিপ গুনে তারপরে বুঝতে হবে যে এই জায়গায় আমার কাজটা শেষ হয়েছে। তো আমি যদি কমেন্ট করে রাখি তখন এটা মাত্র তো 60 লাইন, এই জায়গায় 2000-3000 লাইনেরও কোড হয়ে যায়। তো সেই রকমও যদি কোড হয় তখন যাতে বুঝতে অসুবিধা না হয় যে এটা আমাদের হেডার পার্ট ছিল। তো এখন আমরা নতুন যে সেকশন ওইটা আর আমার এই জায়গায় লেখা হয় নাই, সমস্যা নাই, আমি এখান থেকে যে কোড করছিলাম সেইখান থেকে নিয়ে বুঝাইতেছি। একটা সেকশন পার্ট, এই সেকশনে কি দিব, আমাদের একটা সার্ভিস সেকশন, যে আমরা কি কি সার্ভিস দেই সেটার একটা স্ট্যাটিক ডাটা বসায় রাখবো। তো তার জন্য কি করছি, ফার্স্টে একটা সেকশন ডিক্লেয়ার করছি। সেকশনটা ওই ডিভের মতোই, কিন্তু যখন আমরা ওয়েবসাইট কাজ করি ওয়েবসাইটে তো এক একটা বিষয়, যেমন সেকশনের এই সার্ভিস এটা একটা বিষয়, এরকম অন্যান্য যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো যখন শুরু করব তখন এরকম একটা সেকশন ডিক্লেয়ার করে শুরু করব। সেকশনের কিন্তু এই সেকশন ট্যাগ দেওয়াতে যে আমার ডিসপ্লেতে আলাদা কোনো ইফেক্ট আসে, এই ইফেক্ট আসে না। জাস্ট এটা বোঝার জন্য যে এটা আমার আলাদা একটা সেকশন, আগের যতটুকু কাজ ছিল সেটা আলাদা একটা সেকশন। তো আমরা এরকম একটা সেকশন ট্যাগ নিতেছি। আমাদের এই হেডারের পরে, হেডারের কাজ শেষ, এটার পরে আমরা একটা সেকশন নিলাম। সেকশনের ভিতরে কি কি ক্লাস দিছে, এই সেকশনে একটা কন্টেইনার ক্লাস, এরপর আওয়ার সার্ভিস, এটা দিছে আমাদের নিজস্ব সিএসএস লেখার জন্য, যে এই সেকশনে যদি আমার নিজের মতো কোনো মডিফাই, কালার, ব্যাকগ্রাউন্ড, ছবি বা আমার ফন্ট ছোট বড় করা এরকম টাইপের নিজস্ব কিছু প্রপার্টি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ক্লাসকে কল করে তারপরে এই পুরো সেকশনের এক্সট্রা মডিফাই করব, সেই জন্য আগে থেকেই ডিক্লেয়ার করে রাখলাম। তারপরে টেক্সট সেন্টার দিলাম, যে এটার ভিতরে যা আছে আমরা ওইটির লেখাগুলো টেক্সটে সেন্টারে দিব। এরপর এই জায়গায় কি করছে, হেডিং হিসাবে একটা সার্ভিস দিছে, মানে সার্ভিস লেখা, আর পি ট্যাগের ভিতরে কিছু লিখে দিছে কন্টেন্ট। তো আমরা আমাদের কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নাই, যার যে কন্টেন্ট থাকবে সে এই জায়গায় সেটা দিবে। তো আমরা এই জায়গায় লরেমের কিছু ডামি টেক্সট লিখে দিছি, যেমন H1 ট্যাগটা এইভাবে বসাইছিলাম লেখা, আর পি ট্যাগের ভিতরে আমরা চাইতেছি কিছু ডামি টেক্সট দিতে। তো আমি এরকম লরেম লিখলাম আর মোটামুটি 10 ওয়ার্ড দিলাম। তো লরেমের পরে আপনি যেই সংখ্যাটা লিখবেন ওইটা দিয়ে ট্যাব দিলেই এইরকম একটা ডামি টেক্সট অটো জেনারেট হয়ে যাবে। দেখেন এই জায়গায় আমি 10 দিয়েছিলাম, 10টা ওয়ার্ড ইউজ, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আপনি যদি বড় কোনো ডামি কন্টেন্ট দিতে চান তো এরকম 50 100 যা লিখে দিবেন, ট্যাব দিবেন, অটোমেটিক কিছু টেক্সট এই জায়গায় জেনারেট হয়ে যাবে। আর এটা তখনই হবে যখন ইমেট এই জায়গায় সেটআপ দেওয়া থাকে। আমরা তো এই যে প্যাকেজ কন্ট্রোলে যে সেটআপ দিছিলাম না, ওই ইমেট সেটআপ থাকলেই এটা কাজ করে না, আমরা কাজ করে না। আমাদের সেকশনের হেডিং দিলাম এবং একটু কন্টেন্ট দিলাম, তো এতটুকুই দেখি কেমন আউটপুট আসছে। এই যে জাস্ট যা লিখছি সেটা আমাদের পরের সেকশন থেকে, মানে এই জায়গায় আমার সেকশনটা শেষ, আগের ডিপটা শেষ, এরপরে নতুন সেকশন এখান থেকেই শুরু হয়ে গেছে, কারণ নিচে কোনো মার্জিং প্যাডিং কিছু বলা নাই। এরপরে আমরা এই জায়গায় চাইতেছি যে 3টা সার্ভিস দেখাবো, এই লেখার নিচে আমার 3টা সার্ভিস থাকে 3টা কলামে। তো 3টা কলামে যদি সার্ভিস থাকে তাহলে আমার পার কলামে কত জায়গা লাগতেছে যদি 3টা কলাম আমি ইউজ করতে চাই। আমরা জানি যে আমাদের বুটস্ট্র্যাপিং রিডিং সিস্টেম বা এরকম
কন্টেন্ট এরিয়া ভাগ করতে কিভাবে ভাগ করি আমরা রো কলামের মাধ্যমে। তো প্রথম আমাদের ডিভ একটা লাগে রো, এরপরে কি করি কলাম নেই। তো আমাদের কলাম টোটাল কয়েকটা ভাগ করে একটা লাইনের জন্য, একটা রো এর জন্য বুটস্ট্র্যাপ 12টা ভাগ করে। তো সেই অনুযায়ী আমাদের তিনটা যদি কি বলে তিনটা কলাম যদি নিতে চাই তাহলে আমাদের এক একটা কলামের সাইজ কত হয় যে কল 4 এরকম টাইপের, 3 4 12। তো সেটাই এই জায়গায় করছে। দেখেন একটা ডিভ নিছে, এই যে ডিভ, এই ডিভটার ক্লাস প্রথমে কি করছে কল এলজি 4, যে আমাদের লার্জ ডিভাইসে যখন যাবে তখন সেটা 4 4 করে ভাগ করে আমার যে তিনটা আইটেম থাকবে সেই তিনটাকে এক লাইনে দেখাবে। তারপরে কি কল এমডি4, কল এমডি4 এও সেম এলজি থিওরি, এলজিতে যেরকম ভাবে তিনটা দেখাবে এক লাইনে, কল এমডি পর্যন্ত মানে মিডিয়াম ডিভাইস ওই রকম 4 হিসাবেই দেখাবে, মানে তিনটা দেখাবে। এরপরে কি করলো কল SM4, তো কল SM এর যেই ডিভাইস, কল SM সম্ভবত ট্যাবলেট এইগুলোকে বলে, তো ওই সব ডিভাইসেও 4টা করেই দেখাবে, 4টা করে না মানে ওই তিনটা কলাম দেখাবে। তারপর সবার লাস্টে কি দিছি দেখেন কল 10, যখন কোনো মোবাইল ডিভাইসে যাবে তখন আমাদের এক লাইনের জায়গা থেকে 12, তো ও এক লাইনে একটাই দেখাবে, কিন্তু সেটা 10 জায়গা করে, পুরো 12 খাবে না, 10-এর পরেও জায়গা ফাঁকা থাকবে, এটা আমাদের চোখে থাকবে, এটা বোঝা যাবে না। তারপর আমরা এটা ডি ব্লক দিছি, ডি ব্লক দেওয়া হয়েছে আমাদের ওই কন্টেন্টগুলো ব্লক আকারে থাকবে, মানে এক লাইনে থাকবে, সেই জন্য এম অটো মানে মার্জিন অটো, মার্জিন চারপাশে সেম থাকবে, ওই অনুযায়ী মাঝখানে ডিসপ্লে করবে, মানে লেফটে যা সারবে রাইটেও ঠিক অতটুকু সারবে, উপরে যা সারবে এই নিচেও ঠিক অতটুকুই সারবে, ওইরকম একটা অটো মার্জিন সেট করে দিছি। তো আমরা আমাদের একটা ডিভ ডিক্লেয়ার করি, পুরোটাই নেই। এই ডিভটা কোথায় থাকবে, এই পি এর পরে। তো এতটুকু পর্যন্ত আমরা রেসপন্সিভের জন্য এবং ডিভাইস সেট করে দিলাম। তারপরে আরেকটা ডিভ ডিক্লেয়ার হয়েছে, সেই ডিভের ভিতরে কি দিয়েছে দেখেন ইমেজ সেটিং, এটাও ডি ব্লক। ইমেজ সেটিং হচ্ছে আমাদের নিজস্ব ক্লাস, যাতে আমরা মডিফাই করতে পারি, এই জায়গায় যে কোডগুলো থাকবে বা যদি কোনো ইমেজ থাকে বা কোনো আইকন থাকে সেগুলোকে আমরা নিজস্ব মডিফাই করার জন্য ওই ক্লাসটা আগে ডিক্লেয়ার করে রাখছি। এরপরে ডি ব্লক দেওয়া, কারণ উপরেও ডি ব্লক দেওয়া, তো নিচে যদি আমি এই জায়গাটা যে বরাদ্দ করে রাখছে সে উপরেও যে স্টাইলে জায়গা দিচ্ছে, তাহলে পরে যারা থাকবে তাদের কত ওই স্টাইলেই থাকতে হবে। তো উপরে আমি ব্লক করছি, এই জন্য এই জায়গাতেও ব্লক দিয়ে দিছি। তারপরে মার্জিন অটো দিছি। এরপরে কি দিলাম বিজি ওয়ার্নিং। বিজি ওয়ার্নিং মানে কি, আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়ার্নিং কালারে থাকবে। আমরা এতটুকুতে দেখি তো আমাদের কি হয়, কিছুই হওয়ার কথা না, জাস্ট কন্টেন্টটা এটা আসছে। এখন দেখেন একটা জিনিস আছে এই জায়গায়, এই যে ডিভটা, এই ডিভের ভিতরে কিছু কাজ আছে, যেমন ইমেজ সিটিং, ডি ব্লক, এম অটো, বিজি ওয়ার্নিং। এই জায়গায় একটা কালার সেট করছি, কিন্তু ওই জায়গায় কিছুই আসে নাই। এই জায়গায় কেন আসে নাই সেটা
বলতেছি এই জায়গায় যেমন আইট্যাগ কি কাজে লাগে, এই যে ক্লাস, অ্যাপে শপিং কার্ট, অ্যাপে 3x, তারপর টেক্সট হোয়াইট। এই জায়গায় আমরা কিছু আইকন ডিসপ্লে করতে চাইতেছিলাম, যেমন আমার আগের কোথায় এটা যদি আমি ডিসপ্লে করি তাহলে বুঝতে পারবেন। এই যে এই তিনটা আইটেমের জন্যই কিন্তু আমি ওই জায়গায় কোড লিখছি, কিন্তু সেটা কিন্তু শো করতেছে না। তো এই তিনটা আইকন কোথা থেকে আসছে তো সেটাই এখন দেখাই। এই যে অ্যাপে শপিং কার্ট আমাদের আইকনের জন্য আমরা যখন এরকম ওয়েব ডিজাইনিং করব, একটা সাইট আছে ফন্টোসাম। তো আমরা আমাদের প্রয়োজনীয় সব ছোট ছোট যে আইকন আমরা সেইখান থেকে ডিরেক্ট নিতে পারি, এজন্য আমাদের ডাউনলোড করা লাগে না, ওই গুগল করে করে খোঁজা লাগে না, তারপরে এগুলারে রিসাইজও করা লাগে না। কারণ গুগলে আমরা আইকন খুঁজতে গেলেও সেগুলো কি বড় বড় পাই, তো ওইগুলাকে দেখা যায় যে ফুল সুন্দরভাবেও থাকে না, কিছু জায়গায় থাকে। তারপরে হচ্ছে ইসের প্রবলেম, কি বলে, এক্সটেনশনের প্রবলেম, যে কোনো ফাইল জেপিজি থাকে, কোনোটা গিফে থাকে, কোনোটা পিএনজিতে থাকে, এরপর ওইগুলোকে নামায় আবার রিসাইজ করা লাগে, মানে একটা ভেজাল। তো আমাদের এত ভেজালে যাওয়ার দরকার নাই, আমরা এরকম ছোট ছোট যে আইকন, সেই আইকনের জন্য আমরা ফন্টোসাম ইউজ করব। তো এই ফন্টোসাম কিভাবে ইউজ করে, আজকে ফন্টোসামের ইউজিংটা এই জায়গায় খেয়াল করে দেখেন, কারণ এটা যতদিন ডিজাইন করবেন ততদিনই লাগবে, সারা জীবনই লাগবে। কারণ একটা ওয়েবসাইট বানাইতে গেলে অনেক ছোট ছোট আইকন ইউজ করতে হয়। তো সেই জন্য আমাদের কি করতে হবে, ফন্টোসামের ওয়েবসাইটে আগে যাই। ফন্টোসামের ওয়েবসাইটটা কেমন, এইটা দেখছি। চিট শিটে যাওয়ার দরকার নেই, আমরা যে ফন্টোসাম, এটা হইতেছে ফন্টোসামের ওয়েবসাইট। আমাদের দরকার এই যে আইকনগুলো আমরা একটু দেখে আসি। এই চিট শিট যেটা এই পেজটা আসছে, চিট শিট মানে হইতেছে প্রত্যেকটা আইকনের যে এইগুলা, এই যে দেখেন পাশে ছোট ছোট আইকন চিহ্ন দেওয়া আছে, তার পাশে আমাদের লেখা আছে যে এই ক্লাসটা লিখলেই এই আইকনটা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করবে। তো এইখান থেকেই সবগুলা পাওয়া যায়, তো এটা খোঁজাটা ঝামেলা। তো আমরা এরকম ডিরেক্ট আইকনেই যাই, আইকনে গিয়ে এইখানে গিয়ে সার্চ করা যায়। যেমন আমরা এটার জন্য কি দিছি, যে একটা শপিং কার্ট, এই যে আমাদের এই যে এটা কি একটা শপিং কার্ট রিলেটেডই না, ই কমার্স মানেই তো বুঝি যে এটা একটা কার্ট থাকে। তো ই কমার্স রিলেটেড একটা আইকন নিব, তো সেই জন্য কি করলাম, আমি কার্ট নামে একটা, এই যে কার্ট নামে দেখেন সার্চ দিলাম। তো এই কার্ট রিলেটেড যতগুলা এই ফন্টোসামের কাছে আছে সেইগুলা আমাকে দিতেছে। তো এর ভিতর থেকে আমি যেটা ইউজ করতে চাই, যেমন এই জায়গায় একটা কার্টের আছে, সাথে কি একটা অ্যারো কি আছে ডাউনের উপর, আমি এটা নিব না। এই যে কার্ট প্লাস, মানে এটাও একটা কার্ট কিন্তু প্লাস চিহ্ন আছে, এটাও নিব না। তো আমি নিব কি শপিং কার্ট। তো এই শপিং কার্টটায় আমি ক্লিক করলাম। তো এই যে দেখেন শপিং কার্ট বড় ছোট মাঝারি সবই দেখাইতেছে। তো এটার ইউজ কেমনে করতে হয় সেটাও কিন্তু এখানে বলে দিছে। এই যে দেখেন, এই যে এই জিনিসটা নিয়ে দিতে হবে, এবং ওর মূল ক্লাসের নাম হইতেছে অ্যাপে শপিং কার্ট, এবং কিভাবে ইউজ করতে হবে, এইভাবে ইউজ করতে হবে। সেটা কি, একটা আইট্যাগের পরে একটা ক্লাস নিতে হবে, ক্লাসের পরে এরকম অ্যাপে দিতে হবে, অ্যাপের পরে অ্যাপে শপিং কার্ট, তারপরে আরিয়া হিডেন ট্রু, এগুলো দিলে ও এই আইকনটা ডিসপ্লে করবে। তো আমরা সেটা করি, দেখেন আমরা কিভাবে করছি, আমরাও কিন্তু ওইভাবেই করছি, যে কাই তার ক্লাস, মানে ওই জিনিসটাই কপি করে এই জায়গায় নিয়ে আসছে এই পর্যন্ত। ওই আরিয়া হিডেন ট্রু এটা ও দেয় নাই, এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। এটা যেমন আমরা বুটস্ট্র্যাপের ভিতরেও প্রত্যেকটা ক্লাসের ভিতরে এইগুলা দেখি আছে, দিয়ে রাখা ভালো, যে ভবিষ্যতে যদি অনেক কমপ্লেক্স কোনো কাজও করি সেই ক্ষেত্রেও কোনো ডিস্টার্ব করবে না। তো এটা ছোট একটা সাইট, এর ভিতরে আর কোনো কমপ্লেক্স কাজ হবেই না, তো সেই জন্য আর ওইটা আমি বসাইও নাই।
তো এই হচ্ছে আমাদের ক্লাস, এবং এই fa3x মানে হইতেছে এই যে দেখেন বড় ছোট মাঝারি, এই 1x 2x 3x 4x 5x এগুলো দিয়ে ও সাইজ বোঝায়। যেমন এইটা একেবারে ডিফল্টটা, তার চেয়ে যদি 2x দেন তো এর আরেকটু বড় হবে, 3x দিলে আরেকটু বড় হবে, 4x দিলে আরেকটু বড় হবে, মানে গুণ, যে এর চেয়ে 2 গুণ বড়, এর চেয়ে 3 গুণ বড়, এর চেয়ে 4 গুণ বড়, এর চেয়ে 5 গুণ বড়, এর চেয়ে 6 গুণ বড়। তো সেই জিনিসটা এই জায়গায় যেমন ডিক্লেয়ার করলেই বড় ছোট আকারেই ডিসপ্লে হবে। তারপরে এই টেক্সট হোয়াইট দিছিলাম আমাদের এই আইকনটাকে সাদা কালার করার জন্য। যেমন এই যে দেখেন এই আইকনটা এই জায়গায় কি সাদা কালার, এই কালারটা করার জন্য আমি ওইটা দিছি। তো এটা আপাতত আমরা উঠায় দিই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে এখনো কোনো কিছু দেই নাই, আমরা ডিফল্টটাই শো করি। তো এইটা গেল আমাদের ফন্ট অসাম কিভাবে ইউজ করব সেইটার ব্যাপার। তো এই ফন্ট অসামটা কিন্তু আমাদের HTML এ লিঙ্কিং করাইতে হয়। যদি আমরা লিঙ্কিং না করাই সেই ক্ষেত্রে এই ফন্ট অসাম কাজ করে না। তো ফন্ট অসাম কিভাবে লিঙ্ক করাবো? তো ফন্ট অসামের CDN কিন্তু পাওয়া যায়। তো এই CDNটা আমরা W3 স্কুল থেকে নেই, তাহলে আমরা একেবারে মানে ক্লিয়ারলি হবে যে W3 স্কুলে যেটা থাকে সেটা একেবারে ডাইরেক্ট ইউজ করার মতো, মানে কোনো লুকানো থাকে না, কোনো কিছু থাকে না, বা এরকম নিয়ম কানুন লেখা থাকে না, ডাইরেক্ট ইউজটাই দেখা যায়। যেমন W3 স্কুল ফন্ট অসাম 4.7 CDN যদি এটা লেখেন, তো এই জিনিসটা কিভাবে কতটুকু দরকার এই যে এরকম গুছায়া তো রেডি করেই রাখেন। জাস্ট কপি করবেন, আর এই যে লিংকের জায়গা আমরা এই পর্যন্ত লিংক করছিলাম কি বুটস্ট্র্যাপ, মানে হেড ট্যাগের ভিতরে আমরা এই CDNটা বসায় দিলাম, যেভাবে বুটস্ট্র্যাপের CDN গুলা বসিয়েছি, যে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এগুলা ও আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসতেছে। জাস্ট এতটুকু করলাম, আর এই যে আইকনটা বসাইলাম, এই আইকনের ক্লাসটা, এই দুইটা জিনিস মিললেই তখনই ও ডিসপ্লেতে আমাদের আইকনটা শো করবে। দেখি এখন আমাদের আইকন আসছে কিনা। এই জায়গায় এখনো খালি, রিলোড দেই। এই যে দেখেন আমার আইকন এসে পড়ছে। তো এটা এরকম কালার কেন আসছে? এই যে দেখেন আমি কালার কিন্তু এই জায়গায় বসানোই আছে, কপি করে নিয়ে আসছি। এই জন্য এই যে বিজি ওয়ার্নিং, এটার জন্য আমার কালার এরকম একটা হলুদ কালার দেখাইতেছে। এবং এই জিনিসটা আমার কালো কালার, মানে এটা ডিফল্ট কালার। তো আমি এটাকে যদি হলুদ করে দিতে চাই, তাহলে টেক্সট হলুদ না মানে সাদা, এই সাদা কালারে আমার এই জিনিসটা ডিসপ্লে করছে। তো এইরকম করে আমরা কি করব এখন, তিনটা সার্ভিস সেট করব। আরেকটা ব্যাপার যেটা দেখেন, এই পর্যন্ত গেল আমার এতটুকু, আর এই যে লেখাগুলো আসতেছে এটা কোথা থেকে আসতেছে? আমি এরপরে H2 নিছি একটা এবং কিছু ডামি টেক্সট লিখে দিছি, এই জন্য এর নিচেই আমার একটা এই যে হেডিং আসছে এবং প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কিছু লেখা আসছে, এবং এটা সবগুলোই কিন্তু মাঝখান থেকে ডিসপ্লে হইতেছে। কেন? এই যে আমরা প্রথমেই এই সেকশনের ভিতরে ডিক্লেয়ার করে দিছি, এই সেকশনে যা কিছু থাকবে সব টেক্সট এরকম সেন্টারে থাকবে। তো আমরা এই যে ডিপ, এটা হইতেছে আমার একটা সার্ভিস এতটুকু। আমি এরকম আরো দুইটা সার্ভিস অ্যাড করি, ডিপ দিলাম, ডিপ দিয়ে একটা কপি পেস্ট, আমি আরো দুইটাই করলাম, এবং এই জায়গায় নামগুলো চেঞ্জ করে দেব। এই জায়গায় কি নাম দিয়েছিলাম, যেমন রেসপন্সিভ ডিজাইন দিয়েছিলাম, আমি এই লেখাটাই নিয়ে আসি, রেসপন্সিভ ডিজাইন। এবং লেখাই লরেম, এটা কিভাবে আনবো তো দেখাইছিলাম, তাও আর একবার দেখাই, যে আমি এই জায়গায় লরেমের সাপোজ 30 ওয়ার্ড চাইতেছি,
তো এরকম 30 দিয়ে ট্যাব দিলেই আমার এই পি ট্যাগের ভিতরে ওই 30 ওয়ার্ডের একটা ডামি টেক্সট অটো জেনারেট হয়ে যাবে, কারণ এখানে এক একজন এক এক জিনিস লেখে তাদের সার্ভিস অনুযায়ী। তো আমরা জানি না আমাদের সার্ভিসকে, আমরা জাস্ট একটা ডিজাইন দেখবো, সেই জন্য কিছু ডামি টেক্সট নিয়ে আসলাম। তো পরেরটা হচ্ছে ওয়েব সিকিউরিটি। আর এটা একটা ডামি টেক্সট। তো সবগুলোতে আপাতত এই যে শপিং কার্ট বসানো আছে, কারণ আমি কপি করছি। তো আমার তো তিন ধরনের সার্ভিস, সবগুলো তো শপিং কার্ট হবে না। তো ই কমার্সের জন্য আমি শপিং কার্ট দিছি। তো রেসপন্সিভ ডিজাইনের জন্য কি একটা কম্পিউটার রিলেটেড বা ডিজাইন রিলেটেড কোনো একটা সিম্বল আমার লাগবে। তো সেই জন্য এই জায়গায় কি দিছিলাম, অ্যাপে ডেস্কটপ। তো এটা আমরা কিভাবে খুঁজে বের করবো, এই যে যাই এই জায়গায় আসলাম, সার্চ করি, সার্চের জায়গায় আইকনে গিয়ে যে ডেস্কটপ টাইপের, এই যে ডেস্কটপ, এই যে ডেস্কটপের সিম্বল, আর এটার ক্লাস কি অ্যাপে ডেস্কটপ। কিভাবে ইউজ করতে হবে আমার, এই যে অ্যাপে ডেস্কটপ। তো আমার তো সব ইউজ করাই আছে, জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হলো। আমি অ্যাপে ডেস্কটপটা কপি করে কোথায়, এই যে অ্যাপে শপিং কার্ট এই ক্লাসের উপরে অ্যাপে ডেস্কটপটা বসায় দিলাম, এবং ওইটাও বললাম এটা 3 গুণ বড় থাকবে, মানে আইকনটা একটু বড় হবে এবং এটা হোয়াইট হবে। তারপরে এই হইতাছে যে আর একটা ওই সবগুলাই আমরা 4 ভাগে ভাগ করছি, এবং এইটারও ওয়েব সিকিউরিটি, এটারও আমি ক্লাসটা চেঞ্জ করে দিব, আইকন চেঞ্জ করে দিব। তো সিকিউরিটির জন্য কি টাইপের দেওয়া যায়, এই জায়গায় আমি কি দিয়েছিলাম, কতটা একটা লক মানে তালার চিহ্ন দিলেও হ্যাঁ সিকিউরিটি বোঝা যায়। তো আমরা এই রিলেটেড একটা ডিজাইন অ্যাপে লক, আমি এটা কপি করেও নিয়ে নিতে পারি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি প্রত্যেকটাই বাঙায় দেখাইতেছি যে কিভাবে সার্চ করে আমি আইকন চেঞ্জ করি। যেমন লক টাইপের দিলাম, দেখেন এই যে লক টাইপের কয়েকটা আছে। তো সেইখান থেকে যেটা আপনার বেশি সুইটেবল মনে হবে আপনি সেই সিম্বলটাই নেবেন। তো আমি এই সিম্বলটা না আইকন, আমি এই লকের এটাই নিলাম। তো এই লকের এটার নাম কি, অ্যাপে লক। তো এটা কপি, তারপরে এই অ্যাপে শপিং কার্ট এটার জায়গায় অ্যাপে লক করে দিলাম। এখন যাই আমি ব্রাউজারটা রিলোড করি, তখন দেখি যে এই জায়গায় কি চেঞ্জ আসে। দেখেন কোনো ঝামেলা হইতেছে। হ্যাঁ, আমি একটা ভুল করে গেছি, ব্যাপারটা দেখেন কোথায় ভুলটা করছি। আমরা আমাদের যে সার্ভিসের পরে আমি ডিরেক্ট কলাম অ্যাড করে ফেলছি। তো কলাম অ্যাডের আগে তো আমরা এটা জানি যে আমাদের একটা ডিভ ডিক্লেয়ার করে নিতে হয়, সেটার ভিতরে রো দিতে হয়। রো না দিলে কলাম কাজ করে না। তো ভুলটা করছি, ভালো হয়েছে আপনারাও বুঝতে পারছেন যে রো ছাড়া কলাম ডিক্লেয়ার করলে কাজ করে না। আর এই রো সেটিং হচ্ছে আমি একটা আমার কাস্টম সিএসএস লেখার জন্য একটা নিজস্ব ক্লাস তৈরি করে রাখলাম, যদি লাগে তো সেই ক্ষেত্রে আমি
সিএসএস করব। এই যে দেখছেন আমি কল দিয়ে ডিক্লেয়ার করছি, ও আমাকে আউটপুট দিছে, কিন্তু সেই আউটপুটটা কি রেসপন্সিভ আকারে দেয় নাই। আমি তো এই জায়গায় 4 করে ভাগ করে দিছি, তার মানে কি এক লাইনের ভিতরে আমার 3টা কলাম হওয়ার কথা ছিল, শুধু কলামই হয়েছে, কিন্তু পাশাপাশি বসে নাই। পাশাপাশি কেন বসে নাই? এই যে আমি রো দেই নাই। তো আমার এইরকম রো দিতেই হবে যখন আমি রেসপন্সিভের কাজ করব। এই রো এর ভিতরে কলাম থাকতে হবে। এই ডিপগুলো আমি কাট করে এই রো এর ভিতরে সেট করে দিলাম। তো এখন আমরা একটু ডিপটা মিলাই, যে এটা আমাদের একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এবং এটা ছিল আমার ডিপ রো এর, এই যে ডিপ রো এর। তো আমার ডিপ রো মিলছে। এখন আমি যদি আমার এটা দেখি, এই যে আমার 3টা আইটেম এই জায়গাতে আছে পাশাপাশি। এখন আমরা এইগুলোর জন্য একটু সিএসএস লিখবো, যে এটা নিচে নামাবো, তারপরে এতটুকুর পরে এইটাকে নিচে নামাবো, তারপরে এই 3টা সিম্বলের পরে এই জিনিসটাকে নিচে নামাবো, যে মার্জিন প্যাডিং, যে নিজস্ব সিএসএস, কাস্টম সিএসএস, সেটা এখন করব সুন্দর করার জন্য। তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে জাস্ট ডিজাইনের লেআউটগুলা নিয়ে নিলাম। এখন আমি কাস্টম সিএসএস করে মডিফাই করব। তো আমরা এই পোর্শনটা এখন একটা একটা করে করি। তো দেখেন ফার্স্টে আমরা কি দিয়েছিলাম, আওয়ার সার্ভিস নামে একটা ক্লাস করছিলাম। এই যে একেবারে প্রথম যে সেকশনটা নিছি, এই সেকশনের কাজ শুরুর সময় যেটা নিছিলাম, সেই সেকশনে আওয়ার সার্ভিস নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছিলাম। এখন এটা দিয়ে আমি কিছু মার্জিন প্যাডিং সেট করব। তো সেটার জন্য দেখেন কিভাবে কি করছিলাম আমি এই জায়গায়। যেমন আওয়ার সার্ভিসের ক্লাসে একটা প্যাডিং নিছি, সেই প্যাডিংটা কত, 100 px, 0 px, 60 px। তো 100 px এটা হইতেছে আমার টপ, মানে টপ থেকে 100 px নিচে নামবে। 60 px হচ্ছে নিচে, এটার পরে আরো 60 px জায়গা থাকবে। আর 0 px লেফট রাইটের ব্যাপারটা দেখি আমি এই জায়গায়। এবং হাইট দিছি 700 px। এটাই কপি করি। এই যে আমার এই জায়গা থেকে 100 px জায়গা ছাড়ছে, এবং নিচেও 60 px আছে, এবং এটা কন্টেইনারের ভিতরে, তাই লেফট রাইট আমার 0 0। এই যে এই 0 px মানে হচ্ছে লেফটে এবং রাইটে আমি কোনো মার্জিন প্যাডিং দেই নেই। কিন্তু তাও আমার এই জায়গায় যে জায়গাটা দেখাইতেছে, সেটা কিসের জন্য জায়গা দেখাইতেছে? এই যে আমরা কন্টেইনার নিছিলাম, কন্টেইনার নেওয়া মানে ও ডিফল্ট, এই যে কন্টেইনার নেওয়া মানে ও ডিফল্ট লেফট রাইট ও উপরের নিচে একটা পরিমাণ জায়গা ও প্যাডিং হিসাবে নিয়ে নেয়। তারপরে কি করব, এই সার্ভিস থেকে এইগুলাকে একটু নিচে নামাবো, সার্ভিসের লেখাগুলো একটু ডিজাইন করব। এই যে দেখেন এই জায়গায় সবই করা আছে। যেমন এই যে আওয়ার সার্ভিসের ভিতরে যতগুলো H1 থাকবে, সেই H1 এর ফন্ট সাইজ হবে 50 px, এবং ফন্ট ওয়েট, ওই ফন্টটার মানে ওই লেখাটা একটু বোল্ড হবে। তো আমরা H1 দিয়ে এই জায়গায় বোল্ডটা করে দিতেছি, যে ফার্স্টে ক্লাস আওয়ার সার্ভিস আমাদের ওই সেকশনের সবগুলো H1, 50 px আর বোল্ড দুইটা প্রপার্টি দিলাম, এবং রিলোড করে একটু দেখি কি হয়েছে। এই যে দেখেন এটা আমাদের H1 ছিল, এবং কোন ক্লাসে, আওয়ার সার্ভিস ক্লাস। তো এই জন্য লেখাটা বোল্ড হয়ে গেছে, এবং এটার সাইজ হচ্ছে কত, 50 px। তারপরে এই যে রো সেটিং আমরা ডিক্লেয়ার করছিলাম। দেখেন রো এর ভিতরে এই যে এতটুকু পোরশন আমার হয়ে গেল, এই সেকশনের পরে এতটুকু সেকশনের আর আমি করতে চাইতেছি না কিছু। যদি আপনাদের আরো মানে যার যত ডিজাইন দরকার
সে এই ক্লাসকে কল করে করে করতে পারবে। তো আমরা এতটুকুই মডিফাই করছি যে একটু মার্জিন প্যাডিং দিলাম এবং আমার লেখাটা বোল্ড করলাম, একটু সাইজ বাড়াইলাম। তো আমি এখন চাইতেছি আমার পরের পোর্শন যে রোটা শুরু করছি সেই রোকে কিছু মডিফাই করব। যেমন আমার রোটা এটার পরে একেবারে লেগে লেগে আছে, তো এটাকে আমি একটু মার্জিন প্যাডিং দিয়ে ফাঁকা করব। তাহলে এটার জন্য আমি এখন যে সিএসএসটা লিখবো সেটা হচ্ছে রো সেটিং, জাস্ট একটা মার্জিন দিছে যে উপরে এবং নিচে 80px 80px এবং লেফট রাইটে 0px। কারণ দুইটা ভ্যালু ডিক্লেয়ার থাকলে সেটা প্রথম ভ্যালুটা উপরে এবং নিচেকে নির্দেশ করে, মানে টপ বটম, আর এইটা হচ্ছে লেফট রাইটকে নির্দেশ করে। তো আমরা এই সিএসএসটা আমাদের প্রজেক্টের ভিতরে দেই, দিয়ে আমরা আমাদের এই আউটপুটটাকে দেখি। এখন দেখবেন এই সার্ভিসের পরে এই পি ট্যাগের পর থেকে এই জায়গায় একটা জায়গা ফাঁকা করে দিতেছে। এই যে এখন আমরা চাইতেছি এই যে আমাদের কি বলে এটা সিম্বলগুলো আছে, এই সিম্বলের আইকনের পরে থেকে একটু ফাঁকা করব। যেমন এখন আমাদের ফার্স্ট হচ্ছে ইমেজটাকেও সেট করছি, তো আমরা ইমেজটাকে আগে সেট করি। ইমেজে কি করছে, ইমেজের আমি একটা বর্ডার রেডিয়াস দিছি 50%, হাইট দিছি 100% এবং উইডথ দিছি 100% না px। তো এই যে দেখেন আমাদের এই যে বর্ডার রেডিয়াসের কারণে, বর্ডার রেডিয়াস মানে তো আমরা জানি যে একটা বর্ডার, এই বর্ডারের এই কোণাটা একটু ও গোল করে দেয়। তো এটার পার্সেন্টেজ আমরা যতই বাড়াবো সেই অনুযায়ী ও এরকম একটা বর্ডার গোল হইতে থাকে। তো 50% দেওয়াতে এরকম হয়ে গেছে। তো আমরা এই সিএসএসটা বসাইলেই দেখবো যে আমাদেরও ইমেজ চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের ইমেজ সেটিং কি, হ্যাঁ ইমেজ সেটিং এ যে ক্লাস আমরা বসাইছি, এই ইমেজ সেটিং ক্লাসের উপরে এই সিএসএসটা লিখলাম। এখন যা দেখি আমাদের কি আসছে আউটপুট, এই যে এখন আমরা দেখেন এই যে আমাদের এই ডেস্কটপ, তারপরে এইটা কেমন গোলটার উপরে, এটা তো কাইটাই যাইতেছে। তো আমরা চাইতেছি যে এইগুলাকে একটু নিচে মাঝখানে থাকলে সুন্দর লাগবে, তো এইটাকে মাঝখানে নিয়ে আসতে হবে আইকনগুলো। এখন আমরা এই জিনিসগুলো মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য কি করছে দেখেন, এই জায়গায় একটা মজার কাজ, যে বুটস্ট্র্যাপের ক্লাসকেও আমরা ধরে এক্সট্রা সিএসএস করতে পারি, যেটা আমি ক্লাসে বলছিলাম এর আগে, যে বুটস্ট্র্যাপের কোনো ক্লাস বুটস্ট্র্যাপ তো নিজে ডিক্লেয়ার করেই দেয় ওর ভিতরে কি কি সিএসএস আছে, সেটাও তো অটো লেখাই থাকে ব্যাকগ্রাউন্ডে। তো আমরা যদি চাই যে ও যা লিখছে, তো আমিও নিজে কিছু এই অ্যাপে সব মানে ওদের নিজস্ব ক্লাসে মডিফাই করব। সেই ক্ষেত্রে এই যে দেখেন যে অ্যাপে শপিং কার্ট, এটা কি ফন্ট অসামের নিজস্ব ক্লাস। তো আমরা এই ক্লাসটাকেই কল করে আমি এখন আমার মতো ওকে ঘুরাবো, মানে সিএসএস দিয়া ঘুরাবো। যদি চাইতাম আমি এর কালারও চেঞ্জ করে দিতে পারতাম ভিতর থেকে সিএসএস করে। তো আমাদের অত কিছুর দরকার নেই। আমরা কি করব, এই ক্লাসটাকে এখন মুভ করব, পজিশন চেঞ্জ করব। তো সেই জন্য এই জায়গায় কতটুকু করছে, 25px। দেখেন এই যে অ্যাপের শপিং কার্ট, আমি এই ক্লাসটাকে মার্জিন টপে দিলাম 25px। তো
আমার এই যে এটা একেবারে উপরে লেগে আছে, ও 25px জায়গা ছেড়ে তারপরে বসবে, তার মানে মোটামুটি মাঝখানেই বসবে। দেখি কতটুকু, এই যে মোটামুটি মাঝখানেই বসছে। এই জায়গায় ম্যানুয়ালি সাইজ দিয়ে দিয়ে দেখতে হবে, যেই পজিশনে ভালো লাগে সেই পজিশনে বসে পড়বে। তারপর একটা কি আমাদের অ্যাপে ডেস্কটপ, এই আইকনটার নাম অ্যাপে ডেস্কটপ। তো আমরা এখন অ্যাপে ডেস্কটপকেও কল করব। কই, এই যে অ্যাপে ডেস্কটপ, এটা একটা ক্লাস, সেই জন্য এটাকে ওই জায়গায় দিয়া, এটা কি আমাদের ক্লাস ছিল। এটা ওই সেম 25px দিই। তারপরে অ্যাপে লক না, তাহলে ওইটাও 25px দিব। তাহলে সেমই আমাদের এই জিনিসটাকে আগে কপি করে বসাই, তারপরে শুধু নামটা চেঞ্জ করে দিই যে অ্যাপে লক। এই অ্যাপে ডেস্কটপের জায়গায় এটা অ্যাপে লক করে, এটা 25px। তাহলে দেখবো আমাদের দুইটা আইকনই এখন নিচে নেমে যাবে। এই যে এখন দেখি আমরা রো সেটিং, যে আমাদের রোটা ছিল সেটার মার্জিন কিছুটা করা বাকি, ফন্ট ওয়েটও বাকি, ফন্ট সাইজ 30px। এই রো সেটিংস, এই যে এই রো সেটিংসটা, এই লেখাগুলোকে একটু ডিজাইন করে দিব। এই যে রো সেটিংস, তার মানে আমাদের এই ফুল রোটা, ওর ভিতরে যতগুলো এরকম h2 থাকবে, সেই h2 গুলা একটা ফন্ট মানে বোল্ড হবে এবং এটারও একটা সাইজ থাকবে। এখন তো আমি 3টা আইটেম দিছি মাত্র, যদি কারো সার্ভিস আরো বেশি থাকে সেই ক্ষেত্রে ও এরকম সেম ভাবেই তো ডিক্লেয়ার করবে। তো সেম ভাবে ডিক্লেয়ার করলে যে যত জায়গায় এরকম h2 পাবে ওইটা অটোমেটিক ওই আমি যে সিএসএস লিখে দিব ওই সিএসএস আন্ডারে ডিজাইন হয়ে যাবে। যেমন এই যে রো সেটিং কি করছি, রো সেটিং এর যতগুলো h2 ট্যাগ থাকবে তার মার্জিন টপ 20px, মানে উপর থেকে নিচে একটু 20px নামবে। ফন্ট ওয়েট এটা বোল্ড হবে, ফন্ট সাইজ 30px হবে। দেখি এই যে লেখাটা বোল্ড হয়েছে, উপর থেকে একটু নিচে নামছে, সাইজও একটু, আমি যেটা দিছি কত px 30px, ওই 30px হয়ে গেছে। এবার আমরা লেখাটাকেও একটু, প্যারাগ্রাফটাকেও একটু মডিফাই করব। সেটার জন্য একটা প্যাডিং দেওয়া 10px এবং একটা কালার দিছি। এই যে কালারটা কি করছে, এটা গাঢ় কালো ছিল, আমি ওই কালারটাকে একটু অ্যাশ কালার টাইপের, গাঢ় কালো না দিয়ে কালোর পরিমাণ একটু কমায় দিছি, ওই টাইপের যে কালারটা সেই কালারটাই এই জায়গায় দিছি। তো এই জায়গায় দেখেন একটা টার্ম আমি লিখছি যে ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্টটা উঠায় দিই। ইম্পর্টেন্টটা উঠাইলেও কিন্তু কোনো কাজ করে না, কিন্তু ইম্পর্টেন্টটা কেন বসাইছি, এই ইম্পর্টেন্টটা বসানো হয়েছে এই জন্য যে পরবর্তীতে কোনো সিএসএস যদি এই রো সেটিংস এর পি ট্যাগের জন্য লেখা হয় এবং সেটা যদি একটু ওভাররাইটও হয়ে যায়,
তো ওভাররাইট হইলেও সমস্যা নাই, আমি এই জায়গায় ইম্পর্টেন্ট দিয়ে দিছি, মানে আমার পি ট্যাগের সবকিছু মডিফাই হবে, কিন্তু এই কালার কেউ মডিফাই করতে পারবে না, কারণ আমি এই জায়গায় ইম্পর্টেন্ট লেখা, ও এই জায়গায় যে কালারটা দিছি সেই কালারটাকেই প্রাধান্য দিবে। তো এরকম যদি আমার কোনো পোর্শনের কোনো একটা ডিজাইন, যে আমি এই ডিজাইনটাই ফিক্সড করে রাখতে চাই, তো পরবর্তীতেও যদি আমি লিখি বা অন্য কোনো ব্যাপারেও যদি আমার এটা লেখা হয় বা ওইটার উপরে কোনো ডিজাইন কইরা যায়, সেই ক্ষেত্রে ওই ডিজাইনটা যাতে চেঞ্জ না হয়। তো ওই চেঞ্জ যদি না হয় সেই জন্যই ইম্পর্টেন্ট দেওয়া। তো অন্য কোনো জায়গায়ও যদি আমি এরকম এই রো সেটিংস পি দিয়ে কালার দিই, তো সেই ক্ষেত্রে আমার এই ইম্পর্টেন্ট যে লেখা এই কালারটাই ইম্পর্টেন্স পাবে, ও অন্য কালারে হইতে দিবে না, এই কালারে রেখা দিবে। তো যারা একেবারেই নতুন তারা হয়তো বুঝতে পারতেছেন যে কিভাবে HTML CSS বুটস্ট্র্যাপ একসাথে মিলে কিভাবে একটা প্রজেক্টে কাজ করে। তো এই প্রজেক্টের আমি আজকে এই দুইটা পার্ট আপাতত দেখাইলাম। যারা ক্লাস করতেছেন তারা এই দুইটা পার্ট কি আমাকে কালকে আউটপুট এনে দেখাইতে পারবেন? জি স্যার পারবো। আপনি তো পারবেন, আপনি অ্যাক্টিভ, আপনার তো একটু কাজের এক্সপিরিয়েন্স আছে দেখতেছি, কিন্তু অন্য যারা আছে এরা তো একেবারেই চুপচাপ, কেউ কাজ করে কি করে না তাও তো বুঝি না। স্যার এটা করে দেখাতে পারবো। তাহলে কি এতটুকুই থাকবে নাকি আরো একটা পার্ট আমি পরের 2 ঘন্টায় দেখাবো? কালকে আমি আজকে এতটুকুই থাকুক, আপনাদের একটা ক্লাস মিসও আছে যেটা নেওয়া হয় নাই, তো আমি ওইটার একটা ভিডিও তৈরি করে ওইখানে যে ক্লাসটা মিসিং আছে ওই ক্লাসের উপরে ভিডিও করে আপনাদের আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা ওই ক্লাসটা ওইখান থেকে দেখে নিন। যদি ইউটিউবে না দেই তাহলে লাইভে নিতে হবে, এখন যদি বলেন তাহলে আমি যে কোনো একদিন লাইভেও নিব। আমি নতুনদের জন্য লোড বাড়াইলাম না, আজকে আমি এতটুকুই দেখাইলাম, যেহেতু একটা ক্লাস মিস আছে, ওই মিসের ভিতরে আমি বাকি আরো কিছু কাজ আছে। ওই যে ওয়ার্ড ফাইলটা যেটা ওই যে হেল্প টেক্সট নাকি জানি একটা ওয়ার্ড ফাইল, ওইটা এটা গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, এই জায়গায় কিন্তু পুরা কাজটা নাই, একটা সেকশনের কাজ আছে। মানে ওই যে আপনার ওই যে ন্যাপ বার, যে ন্যাপ বারটা ওই যে মিডিয়াম স্ক্রিন আসলে যে একটা বাটন হয়, এটা আমি শিখছিলাম, আমি ওইটা ওই যে লিস্ট আইটেম দিয়ে করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এটার মধ্যে কতটুকু আসছে দেখলাম। হ্যাঁ আমি ওইটা দিছি, এই যে আপনার এই একটা বাটন বসাইছি, কোডটা দেখাই। এই যে স্পেনটা বসাইছি না, ন্যাপ বার টগলার আইকন, এইটার মাধ্যমে ওই বাটনটা দেখাইতেছে, যে বাটন এবং ওই বাটনটার যে আমি রেসপন্সিভ হয়ে গেছি। এইটুকু বুঝতে পারি যে এই আপনি যেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা কই থেকে দিলেন? কোন ব্যাকগ্রাউন্ড কালার? এই যে উপরে যে ন্যাপ বারে একটা অ্যাশ কালার টাইপ একটা দেখা যাচ্ছে, ওই যে সার্ভিস প্রোগ্রাম অ্যাবাউট, আমি বাটন টানতে যাচ্ছি যে কালারটা, এই যে কালার আসতেছে, এই যে বিজি ডার্ক, ন্যাপ বার ডার্ক, এই দুইটা থেকে। ও সরাসরি এখানে? হ্যাঁ এই দুইটা ক্লাস থেকে কাস্টম কালার দিতে যাচ্ছি, মানে অন্য আরেকটা না, অত ক্রিটিক্যালে যাওয়ার দরকার নাই, জাস্ট এই দুইটা জিনিস দিলেই আপনার ওইরকম কালার আইসা পড়বে, যে দুইটাই ডার্ক, আমার ন্যাপ বারও ডার্ক, বিজি ব্যাকগ্রাউন্ডও ডার্ক। এবং আমি ওই আইকনটাকে বাটন হিসাবে এই জায়গায় দেখাইছি, এবং ওই আইকনটার একটা ন্যাপ বার টগলার আইকন নামে ক্লাসই আছে, ওই ক্লাসটা দিলেই
আইকনটা যখন ছোট স্ক্রিনে যাবে, যেমন আমি এই জায়গায় একটা দিলাম, যেমন এটা আইপ্যাড, এই যে তিনটা দাগওয়ালা যে একটা আইকন দেখা যাইতেছে, সেই আইকনটা আসতেছে এই স্পেন থেকে। এই যে আমি স্পেন যে ক্লাসটা দিছি, ন্যাপবার টগলার আইকন, এই আইকনটাই হচ্ছে ওইটা। জি স্যার, এটাই জানা ছিল। সমস্যা নাই, আমি আপনাকে এটা দিয়ে দিতেছি। এই মেসেজে দেওয়া যাবে এই জায়গায়? তো কোনো ফাইল শেয়ারিং এতদিন করাই হয়নি, মনে হয় না। আচ্ছা, আমি এসে দিয়ে দিতেছি, গ্রুপে দিয়ে দিতেছি। স্যার, হ্যাঁ, আজকের ক্লাসের ভিডিওটা পাওয়া যাবে স্যার? আজকেই পাবেন। এটা আমি আপনাদের সন্ধ্যার ভিতরে আপলোড করে দিতেছি। হ্যাঁ স্যার, এটা ভালো হয় স্যার। হ্যাঁ, প্র্যাকটিস। এটা আমি সন্ধ্যার ভিতরে দিয়ে দিতেছি, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাদের এই বুটস্ট্র্যাপ মানে প্রথমে কাজ ধরানোটা একটু কঠিন ব্যাপার, তো এই জন্য আমি বেশি লোড দিতেছি না। আপনারা কিন্তু আর একদিন 2 দিন এই সুবিধা ভোগ করবেন, তারপরে কিন্তু আবার লোড পড়বে। যখন জাভাস্ক্রিপ্ট দেখাবো তখন আবার এরকম ফুল ক্লাস হবে। এখন আপনাদের প্র্যাকটিসের জন্য এবং বেশি করে দিতেছি না, যাতে আউটপুট আমাকে পরের দিন দেখাইতে পারে। সুবিধা আমি দিতেছি, সুবিধাটা সুযোগ ব্যবহার করেন, কারণ আপনারা না করলে লস আপনাদেরই। তো আমি আমার সিস্টেম মতো, কারণ 2-1 জন আমাকে বলছে যে যখন প্রথম দিকে বেশি বেশি দিতাম, মানে ওই 4 ঘন্টার ক্লাস ফুল করাইতাম, তখন নাকি এদের সমস্যা হইতো। তো এই জন্য আমি একটুখানি চাপ কমাই দিছি, যে আপাতত আগে কাজটা আগে ধরুন, কারণ আপনারা তো প্রথম দিকেই অনেকেই নতুন, অনেকেরই খুব মানে নতুন হইলে যেটা হয় আর কি, মানে ভয় ঢুকে গেছে যে ব্যাপারটা অনেক কঠিন, এটা মনে হয় আমার দ্বারা সম্ভব না। তো প্রথম দিকে যে কোনো কাজ শুরু করতে গেলে একটু কঠিন লাগে, এটার সাথে ইউজ টু হয়ে গেলে তখন আস্তে আস্তে মানে বোঝা শুরু হইলে তখন আস্তে আস্তে ওটা সহজ হয়ে যায়। তো এখন এই আজকে যে ডিজাইনটা করাইলাম, এটা যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের এই যে এতদিন এই HTML দেখছেন, CSS দেখছেন, তো এই যে বুটস্ট্র্যাপও দেখলেন, তো এই তিনটার কম্বাইনেশন মিলেই কিন্তু এখন যতটুকুই হয়েছে, মানে একটা প্রজেক্টের জাস্ট ফার্স্ট পেজের 2টা সেকশন করলাম। তো আমরা এই ওয়েবসাইটটা ফুল বানাবো। এই জায়গায় এই যে সার্ভিস, পোর্টফোলিও, অ্যাবাউট টিম, মানে এই জায়গায় কয়টা পেজ? 5টা পেজ। আমরা কিন্তু এই 5টা পেজই বানাবো। তো আজকে প্রথম দিন আমি এই টেমপ্লেটটা আপনারা রেডি করবেন, এতটুকুই কাজ দিলাম। তো আমি আপনাদের আজকেই আর একটা ভিডিও, এইটা তো দিয়েই দিব ভিডিও, তো আজকে রাতে আমি এর পরেও আরও 2-3টা পোর্শনের কাজ করে ওইটারও ভিডিও দিয়ে দিব। তারপরে কালকে আবার বাকি কাজটুকু দেখাবো, যে ওয়েবসাইটের কতটুকু। কালকের ভিতরে আপনাদের এই ওয়েবসাইটটা আমি শেষ করার চেষ্টা করব। যদি না হয় তাহলে আর একটা ক্লাস বেশি নিব, এটা অন্য সামনের যে কোনো একটা মানে আপনাদের ওয়ার্ডপ্রেস বা ওদিক থেকে আমি মার্চ করে নিব, কোনো একটাই কম করায়। তো মোটামুটি কালকে বা পরশুর ভিতরেই আপনাদের কিন্তু বুটস্ট্র্যাপ শেষ, তারপরে আপনারা নতুনে যাবেন। তো এই 2 দিনে যেই কাজটাই আমি দেখাইতেছি সেই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করেন। এই একটা প্রজেক্ট প্র্যাকটিস করলে আপনাদের মোটামুটি একটু আইডিয়া হয়ে যাবে যে কিভাবে HTML, CSS, বুটস্ট্র্যাপ ব্যবহার করে একটা ওয়েবসাইটের জন্য। এরপরে তো আপনারা ইউটিউবে কিন্তু আরো এরকম আছে যে 2 ঘন্টা 3 ঘন্টার প্রজেক্ট, মানে ভিডিও। তো ওই 2-3 ঘন্টার প্রজেক্ট যদি আপনারা দেখে দেখে করেন, মোটামুটি 5-6 ঘন্টা লাগবে। তো ওইগুলোও যদি কষ্ট করে করে একটু প্র্যাকটিস করে করে 1-2টা ফুল ওয়েবসাইট বানান, তো তখন আপনাদের ডিজাইন সম্পর্কে, মানে একটা ওয়েবসাইট কিভাবে বানায় কোড করে, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এবং অনেকগুলা প্রপার্টি আপনারা এতদিন শুধু নাম শুনছেন আর প্র্যাকটিসের অত সুযোগ পান নাই, তখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা এই প্রপার্টি দিয়ে তাহলে এইভাবে কাজ হইতেছে। তো যত প্র্যাকটিস করবেন ততই ক্লিয়ার হবে, কারণ এই 2-3 দিনে আপনাদের অল্প কয়েকদিনে কিন্তু সব কিছুই মোটামুটি দেখানো হয়েছে, কিন্তু খুব দ্রুত যাওয়া হয়েছে, এই জন্য হয়তো অনেকে ক্যাচ করতে পারেন নাই। তো ওই জিনিসগুলাই ক্লিয়ার হবে যদি এরকম ইউটিউব থেকে দেখে দেখে করেন। আমি আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে কইতেছি, কারণ আমারও তো আর 5-7 বছরের এক্সপিরিয়েন্স নাই। তো আমিও যেভাবে শিখে আসছি, আমিও কিন্তু আপনাদের ওই থিওরিটাই প্র্যাকটিস করাইতেছি। আমি কিন্তু অন্যান্য টিচারদের মতো বলতেছি না যে এরকম করো, এরকম করো, মুখস্থ করো, হ্যাং ত্যাং আবি যাবি কিছু বলতেছি না।
যেভাবে কাজ করে করে জিনিস ক্লিয়ার হয় আমি আপনাদের সেই রাস্তাটাই দেখাইতেছি, এবং যদি এই রাস্তায় চলেন আমার ধারণা আপনারা পারবেন। তো আজকের ভিডিওটা এই জায়গায় ক্লোজ করে দিতেছি, আর আজকে আমি আপনাদের আর দিতেছি না, আমি আগামী কালকের জন্য আপনাদের এটা আরো এক্সপ্লেন করে রাখবো কোড, কালকে আপনাদের আবার বাকিটুকু দেখাবো। আর ভিডিও আমি আপনাদের সন্ধ্যার ভিতরেই ভিডিও আপলোড করে দিতেছি ইউটিউবে, কারণ এইগুলো একটু ইউটিউবে নেটেরও ঝামেলা, আপলোড হইতেও সময় লাগে। ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসে জায়গায় অফ করে দিতেছি।